দেখ তাহলে বাবা সবাই মন দিয়ে দেখবি, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবি, বোঝার চেষ্টা করবি, এমন কোনো জায়গা যাতে না থাকে যেটা তোরা না বুঝিস, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আমি ধরে ধরে বলবো, প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে অ্যানালিসিস করে জিওমেট্রিক্যালি সব কিছুই আমি বলবো। কিন্তু প্রথম থেকে বাবা সিরিয়াসভাবে পড়াশোনা কর, আর যেভাবে আমি বলেছি ঠিক সেইভাবে আস্তে আস্তে পড়াশোনাটা করে যা, ঠিক আছে? দেখ তাহলে রিয়েল অ্যানালিসিসের ফার্স্ট পার্ট আমরা শুরু করছি। তাহলে রিয়েল অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার। তো নাম্বার থিওরি তোরা অলরেডি আগের সেমে পড়ে এসছিস, তোদের নাম্বার থিওরি পড়ে এসছিস, তবু আমি দুই একটা জিনিস একটু বলে দিই, যদিও সেগুলো তোরা জানিস। যেমন ধর আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার এন, এটাকে কিভাবে ডিনোট করে থাকি না, সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 এভাবে ডিনোট করে থাকি। ওকে, এভাবে আমরা ডিনোট করে থাকি, সেট অফ ন্যাচারাল নাম্বারকে এভাবে ডিনোট করে থাকি। হ্যাঁ নাসিফা হাত তুলেছিস রে বাবা, কিছু বলবি নাকি ভুল করে হাত তুলেছিস? নাসিফা হাত তুলেছিস রে বাবা, কিছু বলবি না ভুল করে হাত তুলেছিস? আচ্ছা ভুল করে হাত তুলেছিস, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। এইবারে ধর যেটা আমরা ইন জেনারেল জেড দ্বারা ডিনোট করে থাকি, যেটাকে আমরা সেট অফ ইন্টিজার বলে থাকি, যেমন 0 +-1 +-2 ডট ডট করে চলছে। এই ইন্টিজারটাকে আমরা তিনটে ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে জেড প্লাস পজিটিভ ইন্টিজার, সেটাই হচ্ছে আবার ন্যাচারাল নাম্বার। আর একটা হচ্ছে 0 ইন্টিজার, শুধুমাত্র যেটার মধ্যে 0 থাকবে, 0 ইন্টিজার। আর একটা হচ্ছে জেড মাইনাস, যেটার মধ্যে নেগেটিভ ইন্টিজারগুলো থাকবে, তার মানে এই যে -1 -2 -3 ডট ডট করে চলছে এই নাম্বারগুলো, এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ওকে, আর জেড প্লাসের মধ্যে পজিটিভ ইন্টিজার দিস। তাহলে এই হচ্ছে সেট অফ ইন্টিজার। এরপরে সেট অফ রেশনাল নাম্বার। কোন সমস্ত নাম্বার না, যাদেরকে আমি p/q আকারে লিখতে পারবো, অবশ্যই কিউটা যেখানে নট ইকুয়াল টু 0 হতে হবে, এবং যেখানে p আর q হচ্ছে এক একটা করে কি ধরনের নাম্বার না ইন্টিজার, যেখানে p আর q হচ্ছে 0 হবে না এবং p আর q হচ্ছে ইন্টিজার জেড। তাহলে এই ধরনের নাম্বারগুলো, যেমন ধর 2 এর 3 4 এর 5, এই ধরনের নাম্বার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সেট অফ রেশনাল নাম্বার বলছি। আর যে নাম্বারগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না, সেই নাম্বারগুলোকে আমরা কি বলবো না ইরেশনাল নাম্বার বলে থাকি, যে নাম্বারগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না। এইবারে এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বারের কথা আমি বলছি না, সেট অফ কমপ্লেক্স নাম্বার তোরা জানিস সবাই না, সেই সমস্ত নাম্বার যাদেরকে a+ib আকারে লিখব, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার। যদি এমনটা হয় তাহলে সেট অফ আমরা সেটাকে কমপ্লেক্স নাম্বার বলে থাকি। এই জিনিসগুলো বাবা এমন নয় যে তোরা জানিস না, তোরা সবই জানিস, আমি জাস্ট একটু বলে দিচ্ছি ব্যাপারগুলো। এইবারে যদি এই সেটগুলোকে তুই একটু সিকোয়েন্স অনুযায়ী সাজাতে চাস, যে এদের মধ্যে সবচেয়ে বড় সেটকে না এদের মধ্যে সবচেয়ে ছোট সেটকে, তাহলে তুই কি বলবি না সবচেয়ে ছোট সেট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। দেখেই বুঝতে পারছিস এদের মধ্যে সবচেয়ে ছোট সেট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। তার থেকে বড় কে না ন্যাচারাল নাম্বার থেকে বড় হচ্ছে সেট অফ ইন্টিজার। দেখ এর মধ্যে পজিটিভগুলো তো রয়েছে, প্লাস আবার 0 এর মধ্যে ঢুকে রয়েছে, সেট অফ ইন্টিজার। এটার থেকে সেট অফ ইন্টিজারের থেকে বড় কে হবে না সেট অফ রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের মধ্যে কারা থাকবে, ন্যাচারাল নাম্বারও থাকতে পারে, ইন্টিজারও থাকতে পারে, রেশনাল নাম্বারও থাকতে পারে, ইরেশনাল নাম্বারও থাকতে পারে, ইরেশনাল নাম্বার থাকতে পারে। ইরেশনাল নাম্বার কারা না, যাদেরকে আমি p/q আকারে লিখতে পারি না, যেমন √2 √3 এই ধরনের যে নাম্বারগুলো যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি না, সেই নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। ওকে, তাহলে সবচেয়ে ছোট সেট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, তার থেকে বড় সেট অফ ইন্টিজার, ঠিক আছে, এবং তার থেকে বড় যদি বলি সেটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার কিউ, তার থেকে বড় যদি বলিস সেট অফ রিয়েল নাম্বার। কেন না রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বারও ঢুকে বসে আছে, ইন্টিজার ন্যাচারাল নাম্বার সবাই এর মধ্যে ঢুকে বসে আছে, প্লাস ইরেশনাল নাম্বার। আর যদি বলিস দুনিয়ার সব থেকে বড় সেট কি না, সেটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার।
কারণ দুনিয়ার সমস্ত নম্বরকে আমরা কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে ধর কেউ বললি টুটা কি কমপ্লেক্স নাম্বার আকারে ভাবতে পারি না? হ্যাঁ বাবা পারি। তাহলে টুটাকে আমরা 2 + i × 0 এভাবে তো লিখতে পারি, তাহলে এটা কমপ্লেক্স ফর্মে চলে এলো। তাহলে সমস্ত রিয়েল নাম্বারও কমপ্লেক্স নাম্বার, আর কমপ্লেক্সের যে ফর্মটা রয়েছে সেটা তো কমপ্লেক্স নাম্বার হবেই। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। এই সিকোয়েন্সটাকে একটু মনে রাখবি যে সবচেয়ে ছোট হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, তার থেকে বড় হচ্ছে ইন্টিজার, তার থেকে বড় হচ্ছে রেশনাল, তার থেকে বড় হচ্ছে রিয়েল নাম্বার, তার থেকে বড় হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে জিনিসগুলো বললাম এগুলো এমন নয় যে তোরা জানিস না, এগুলো তোরা জানিস, অলরেডি জানিস। ঠিক আছে, চলো নেক্সট যাই। যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি বলছি একটা একটা করে, একটু বাবা সবাই মন দিয়ে বোঝার চেষ্টা কর। ওয়েল অর্ডারিং প্রপার্টি অলরেডি তোদের এটা কোথায় পড়িয়ে এসছি না, যখন নাম্বার থিওরি বা ইন্টিজার পড়ায় তখন মনে করে দেখ এটা আমি তোদেরকে প্রমাণও করে এসছি যে এই থিওরেমটা যেটা বলছে সেটা আমরা দেখ প্রমাণও করেছি। তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলে? এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। যে কোনো ন্যাচারাল নাম্বারের নন এমটি সাবসেট নাও তার একটা লিস্ট এলিমেন্ট আছে। ওকে, যেমন ধর আমি সেট অফ ন্যাচারাল নাম্বার মানে কি বললাম না 1 2 3 ... করে চলছে, একদম বেসিক থেকে শুরু করবো বাবা, প্রত্যেকটা জিনিস বোঝ। তাহলে 1 2 3 এভাবে ... করে চলছে। এর একটা সাবসেট ধর আমি নিলাম 3 4 5, তাহলে দেখেই বুঝতে পারছিস যে এস হচ্ছে এন এর একটা নন এমটি সাবসেট, তাহলে তার মধ্যে দেখ একটা ছোট এলিমেন্ট 3 ঢুকে বসে আছে, 3 4 আর 5-এর মধ্যে ছোটকে 3। তাহলে তুমি যদি ন্যাচারাল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেট নাও তার একটা লিস্ট এলিমেন্ট আছে। ঠিক আছে, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝতেও পাচ্ছি। আর একটা কথা হচ্ছে এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। কোথায়? আগের সেমিস্টারে যখন ইন্টিজার বা নাম্বার থিওরি পড়াই তখন দেখবি একদম ফার্স্ট ক্লাসে এটা প্রমাণ করেছিলাম। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল একদম ফার্স্ট ক্লাসে তোদের দেখবি এটা প্রুভ করে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, যেখানে ওই ফার্স্ট প্রিন্সিপাল ইন্ডাকশান, সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশান ওর আগে দেখবি এটা আমি প্রমাণ করেছিলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। এইবারে দেখ সেট সম্পর্কে কিছু জিনিস জানবো। আর একটা জিনিস বলে দিই বাবা তোদের, রিয়েল নাম্বার আর সেট ইন আর এই দুটো চ্যাপ্টার যদি ভালোভাবে শিখিস তাহলে সিকোয়েন্স অটোমেটিক্যালি ভালোভাবে বুঝে যাবি, কারণ ওই জিনিসগুলো সিকোয়েন্সে থাকবে। আবার সিকোয়েন্স যদি ঠিকমতো বুঝে যাস, সিরিজ যে তোদের যে এই সেমিস্টারে যে 4টে চ্যাপ্টার মেনলি রয়েছে, সে রিয়েল নাম্বার, সেট ইন আর, সিকোয়েন্স আর সিরিজ, একটার সঙ্গে একটা কিন্তু খুব রিলেটেড। এমন নয় যে কোনো একটা জিনিস ছেড়ে চলে যাবি, এমনটা করা যাবে না। যা করাবো কোনো জিনিস বাদ দিবি না। অ্যাপে তো নোটটা দেওয়া আছে, দেখেই বুঝতে পারছিস প্রচুর থিওরি প্রবলেম ওর মধ্যে সলভ করে দিয়েছি, আরও কিছু সঙ্গে অ্যাড হবে। ঠিক আছে, যা আছে কিছু বাদ দেওয়া যাবে না, সব করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আস্তে আস্তে বুঝিয়ে যাব। তোদের কাজ বোঝা, বোঝ ব্যাপারটাকে ভালো করে বোঝ, যাতে নিজে লিখতে পারিস। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আপার বাউন্ড। এবারে দেখ আমি প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে তোরা ব্যাপারটা ভালো করে বুঝিস। আপার বাউন্ড এই কথাটার মানে কি না, কি বলছে, এস যদি আর এর একটা সাবসেট হয়, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, আর এর যদি একটা সাবসেট হয় তাহলে কে হচ্ছে একটা রিয়েল নাম্বার, এটাকে আমরা আপার বাউন্ড বলবো ওই সেটের। কখন না, যদি এস সেটের সমস্ত এলিমেন্ট লেস দ্যান আর ইকুয়াল হয়ে থাকে কার সঙ্গে, কে এর থেকে, তাহলে ওই নাম্বারটাকে আমরা কি বলবো না ওই সেটের আপার বাউন্ড বলবো। এটা আমার ডেফিনেশন দেওয়া রয়েছে। আমি একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা ভালো করে বোঝ। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। ধর এস একটা সেট, এভাবে নিলাম। এই সেটটাকে আমি ধর ডিফাইন করছি কিভাবে না, এই সেটটাকে ডিফাইন করলাম 1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন, n ধর 1, 2 নিলে হাফ, 3 নিলে 1/3, 4 নিলে 1/4, 1/4 ... করে এভাবে চলছে, এভাবে ... করে চলছে। তাহলে যদি এভাবে যায়, এটাকে যদি একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করিস তাহলে কি সিচুয়েশান হচ্ছে, ধর এটা হচ্ছে 0,
যেটা কিনা এই সেটের এলিমেন্ট নয়। এই সেটে কখনো জিরো হবে? হবে না। তুমি 1/10,000 কোটি যাও, তার মানে জিরোর খুব কাছাকাছি একটা নাম্বার, বাট জিরো নয়, ঠিক আছে? তাহলে এটা ধর জিরো, এটা ধর 1, এর আগের নাম্বারটা হচ্ছে 1/2, তার আগের নাম্বারটা হচ্ছে 1/3, তার আগের নাম্বারটা হচ্ছে 1/4, তার আগের নাম্বার 1/5, ডট ডট করে চলছে। মনে রাখবি বাবা যে রিয়েল নাম্বার একটা, ম্যাথামেটিক্যালি আমরা রিয়েল নাম্বারকে জিওমেট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি না, জিওমেট্রিক্যালি একটা স্ট্রেট লাইন মানে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারকে বোঝায়। তাহলে আমরা আঁকবো কিভাবে না, যখন কোনো রিয়েল নাম্বারের সেট নেব তার মানে আমরা একটা স্ট্রেট লাইন ভাববো, তার মধ্যে যে রিয়েল নাম্বারগুলো রয়েছে সেগুলোর কথা আমরা ভাববো, ঠিক আছে? এইভাবে আমরা ভাবি, ওকে? এবারে দেখ, ছবিটা যে আঁকতে যাবি তার জন্য বললাম। এইবারে এই যে সেটটা দেখতে পাচ্ছিস, খেয়াল করে দেখ তো রে বাবা, এই সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট না? এই লাইনটাকে যদি আমি ড্র করি তাহলে এখানে 2 রয়েছে, তাহলে এই যে সেটটা, এই সেটের এলিমেন্ট সব দেখ এটার মধ্যে রয়েছে। জিরো হবে না, জিরোর পর থেকে 1 পর্যন্ত। তাহলে এই যে সেটটা, এর সমস্ত এলিমেন্ট জিরোর পর থেকে 1 এর ভিতরে লাই করছে। তাহলে এই সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট, একের থেকে ছোট। তাহলে 1টাকে আমি কি বলতে পারি, এই সেটের একটা আপার বাউন্ড, আপার বাউন্ড, ঠিক আছে? 1টাকে আমি কি বলবো, এই সেটের একটা আপার বাউন্ড। এবার কেউ বললি যে স্যার এই সেটের সমস্ত এলিমেন্ট 2-এর থেকেও তো ছোট। হ্যাঁ বাবা, 2টাও কি হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড, 2ও কি হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড। তাহলে কেউ বললি যে না না স্যার এর পরে তো 3ও আছে, 3, হ্যাঁ বাবা 3ও কি হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশন টানতে পারলাম, একটা সেটের আপার বাউন্ড ইনফাইনাইট নাম্বার থাকতে পারে, একটাই যে হবে তার কোনো মানে নেই, ওকে? কোনো সেটের আপার বাউন্ড একের বেশি বা ইনফাইনাইট সংখ্যক হতে পারে, ঠিক আছে? যে কথাটা বলেছে সেটাই আমি তোদের প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝাবো, ভালো করে বোঝ। তাহলে এই সেটের সমস্ত এলিমেন্ট আমি কি দেখলাম, যে আইদার 1-এর থেকে ছোট হচ্ছে, 2-এর থেকেও ছোট হচ্ছে, 3-এর থেকেও ছোট হচ্ছে, তার মানে এরা সবাই কি হচ্ছে এই সেটের একটা করে আপার বাউন্ড। ম্যাথামেটিক্যালি তুমি এটাকে এক্সপ্রেস করবে কি করে, সেইটার নোটেশনটা হচ্ছে দিস। এই নোটেশনগুলোকে মনে রাখতে হবে। ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজ অফ গড, তুমি ভগবানের ভাষা শিখছো। এই যে কথাটা, যেটা আমাদের ভাষা, যে এস সেটের সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট না, কোনো একটা রিয়েল নাম্বার কে তার থেকে ছোট যদি হয় সেটাকে আমরা কি বলি, আপার বাউন্ড বলি। এটা আমাদের ভাষা, মানুষের ভাষা, ঠিক আছে? ভগবানের ভাষাটা কি, সেটা হচ্ছে এইটা। গডের অত সময় নেই এত কিছু লেখার মতো, তো তার জন্য কি করেছে যে এই জাস্ট এই কথাটা দিয়েই বলে দেব যে কি বোঝাতে চাইছে, ঠিক আছে? তাহলে ম্যাথামেটিক্যালি আমরা আপার বাউন্ড এইটাকে কিভাবে ডিনোট করে থাকি না, এস যদি একটা আর এর সাবসেট হয়ে থাকে, কে হচ্ছে একটা রিয়েল নাম্বার, কে কি একটা রিয়েল নাম্বার। আমি একবারও বলিনি যে কেটা এস সেটের এলিমেন্ট হতে হবে, ভালো করে বুঝবি বাবা জিনিসগুলো। আমি কিন্তু একবারও বলিনি কে এস সেটের এলিমেন্ট। কেন না, দেখ 1কে যদি আমি আপার বাউন্ড বলি, 1 এস এর মধ্যে রয়েছে, বা 2কে যদি আমি আপার বাউন্ড বলি, 2 কিন্তু দেখ এস এর মধ্যে নেই। তার মানে যে যে কনক্লুশনগুলো টানতে পারি সেগুলো আমি বলছি একের পর এক। তাহলে আপার বাউন্ড একের বেশি হতে পারে, আমি একটু আগে বলেছি। আপার বাউন্ড সেটের ভিতরেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। 1কে যখন আপার বাউন্ড বলবো সেটের ভিতরে আছে, কেন, 1 তো এই সেটের একটা এলিমেন্ট। বা 2কে যখন আমি আপার বাউন্ড বলবো তখন দেখো ওই সেটের মধ্যে নেই। তাহলে আপার বাউন্ড সেটের ভিতরেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে, ওকে? তাহলে কে হচ্ছে একটা রিয়েল নাম্বার যদি আমরা দেখাতে পারি এস সেটের যে কোনো এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু এস। এস সেট থেকে এই সাইনটা হচ্ছে ফর অল সাইন, ফর অল মানে সবার জন্য বলছি, ফর অল এক্স বিলংস টু এক্স। এস সেটের যে কোনো এলিমেন্ট নাও, সেই এলিমেন্টটা যদি কে এর থেকে ছোট হয়ে থাকে বা ইকুয়াল হয়ে থাকে, তাহলে আমি কি বলবো, কেটাকে কি বলবো, ওই সেটের আপার বাউন্ড। এই যে এস সেটটা এর আপার বাউন্ড, এভাবে লিখতে পারিস, অথবা এভাবেও লেখা যায়
যে এক্স লেস ইকুয়ালস টু কে ফর অল এক্স বিলংস টু এস। এই নোটেশনেও লেখা যায়, এভাবেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা বোঝাবো কি করে একটা সেটের আপার বাউন্ড, না লিখবো ঠিক এভাবে যে এস সেট থেকে যে কোনো এলিমেন্ট তোলো, সেই এলিমেন্টটা কার থেকে ছোট, কে এর থেকে ছোট, তাহলে কেটাকে কি বলবো, ওই সেটের একটা আপার বাউন্ড। ক্লিয়ার? আশা করি বুঝেছিস। ঠিক যে কথাটা আমি আপার বাউন্ডের জন্য বলছি, এই সেম কথাটা আমি লোয়ার বাউন্ডের জন্য বলতে পারি। মানে আমি বলতে চাইছি এই সেটটাকে নিয়েই বলছি, এই সেটের সমস্ত এলিমেন্ট যেমন 1-এর থেকে ছোট, এই সেটের সমস্ত এলিমেন্ট 0-র থেকে বড়। দেখ 0-র থেকে বড়, তার মানে 0টা কি হচ্ছে, ওই সেটের একটা লোয়ার বাউন্ড। ঠিক আছে, এবারে কারোর পছন্দ হলো না, সে বলল স্যার এই সেটের সমস্ত এলিমেন্ট -1-এর থেকেও তো বড়, তাহলে 0টাকে আমি কি বললাম, না লোয়ার বাউন্ড। ওকে, আবার এই সেটের সমস্ত এলিমেন্ট -1-এর থেকেও তো বড়, তাহলে -1টাও কি হয়ে গেল, এর একটা লোয়ার বাউন্ড। আবার এই সেটের সমস্ত এলিমেন্ট -2-এর থেকেও তো বড়, তাহলে -2টাও কি হয়ে গেল, একটা লোয়ার বাউন্ড। তাহলে ঠিক একই রকমভাবে একটা সেটের আপার বাউন্ড যেমন ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে, একটা সেটের লোয়ার বাউন্ড ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। ঠিক আছে, এখানে কি হয়েছিল স্যার, আপার বাউন্ড যদি 1 নিয়ে থাকি তাহলে দেখ 1টা সেটের মধ্যে ছিল। ওকে, আর এই সেটের দেখ কোনো আপার বাউন্ডই, সরি এই সেটের কোনো লোয়ার বাউন্ডই দেখ সেটের মধ্যে নেই, কোনো লোয়ার বাউন্ড দেখ সেটের মধ্যে নেই। না এই সেটের 0কে এই সেটের মধ্যে আছে, নেই, তাহলে 0 এই সেটের মধ্যে নেই, -1ও এই সেটের মধ্যে নেই, -2ও এই সেটের মধ্যে নেই। এই যে সেটটার এর কোনো লোয়ার বাউন্ডই কিন্তু এই সেটের ভিতরে নেই। বাট এই সেটটার আপার বাউন্ড যদি ভাবি এবং সেটা যদি 1 নিই তাহলে কিন্তু সেটা সেটের মধ্যে ছিল। তাহলে আমরা এখানে একটা কনক্লুশন টানতে পারি যে কোনো একটা সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড সেটের ভিতরে থাকতেও পারে, নাও পারে। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি হয়, ইনফাইনাইট সংখ্যক হয়ে থাকে। ম্যাথামেটিক্যালি তুমি লোয়ার বাউন্ডকে ডিফাইন করবে কি করে, ম্যাথামেটিক্যালি তুমি লোয়ার বাউন্ড ডিফাইন করবে কি করে, না ডিফাইন করব ঠিক এভাবে যে যে কথাটা আমি একটু আগে বললাম, এস হচ্ছে আর এর সাবসেট। ওকে, তুমি একটা রিয়েল নাম্বার তুলে নিলাম, যে কোনো একটা রিয়েল নাম্বার তুলে নিলাম, যদি আমি দেখাতে পারি এস সেটের সমস্ত এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু এস এরা কে এর থেকে বড়, ঠিক আছে, এস সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে বড়, তাহলে কেটাকে আমি কি বলে দেবো, না লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল এস। অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, কে লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, যেটা তোর মনে হবে সেভাবে তুই লিখতে পারিস। ওকে, ঠিক যে কথাটা আমি একটু আগে বললাম, কোনো একটা সেটের সমস্ত এলিমেন্ট যে রিয়েল নাম্বারের থেকে ছোট সেটাকে আমরা আপার বাউন্ড বলেছি, কোনো একটা সেটের সমস্ত এলিমেন্ট যে রিয়েল নাম্বারের থেকে বড় সেটাকে আমরা লোয়ার বাউন্ড বলে থাকি। ম্যাথামেটিক্যালি আমি এইভাবে এক্সপ্রেস করি। ওকে, আশা করি বুঝেছিস। একদম বেসিক জিনিসগুলো বাবা আগে ক্লিয়ার করছি, ঠিক আছে, কেননা এগুলো জানলে তবে ব্যাপারগুলো ইজি হবে। ঠিক আছে, বেসিক জিনিসগুলো আগে বোঝ। এবারে কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলবো বাউন্ডেড অ্যাভাব। এই যে বলছে বাউন্ডেড অ্যাভাব, কখন না কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে, এই যে এটাই তো আপার বাউন্ডের ডেফিনেশন, ফর অল এক্স বিলংস টু এস, এক্স যদি কে এর থেকে ছোট হয়, তার মানে কি কে হচ্ছে একটা আপার বাউন্ড। তাহলে কি বললাম, কোনো একটা সেটের আপার বাউন্ড যদি থাকে তাহলে আমি বলবো ওই সেটটার হচ্ছে বাউন্ডেড অ্যাভাব। এমন ম্যান্ডেটারি নয় যে দুনিয়ার সমস্ত সেটের আপার বাউন্ড আছে, নাও থাকতে পারে। যেমন আমি একটা সেট নিলাম, সেট অফ ইন্টিজার, একটু আগে তোদেরকে বললাম, দেখতো রে বাবা সেট অফ ইন্টিজার এর এলিমেন্টগুলো কেমন হয়, 0 1 2 3 ডট ডট করে চলছে, এইদিকে রয়েছে -1 -2 -3 ডট ডট করে চলছে। তাহলে তুই কখনো বলতে পারবি এই সেটের সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট? বলতে পারবি না, কেননা তুই লাস্ট সবচেয়ে বড় পজিটিভ ইন্টিজার কি তুই জানিস না। তুই যা বলবি তার থেকে 1 যোগ করে আমি আর একটা ইন্টিজার পেয়ে যাব। তাহলে এই সেটটার
সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট তুমি সেটা বলতে পারবে না, তার মানে এই সেটের আপার বাউন্ড নেই। আবার এই সেটের দেখ সমস্ত এলিমেন্ট কার থেকে বড় হবে তুমি সেটাও বলতে পারছো না, কেন না -2 -3 -4 করে তো চলছে, শেষ নয়। তাহলে এই সেটটার না আছে আপার বাউন্ড না আছে লোয়ার বাউন্ড, তার মানে এটা বাউন্ডেড অ্যাভাবও নয় আবার বাউন্ডেড বিলোও নয়। কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড থাকে তখন সেটাকে আমরা কি বলি, ওই সেটটা বাউন্ডেড বিলো। আর যেমন হচ্ছে এইটা, এই যে বাউন্ডেড বিলো, দেখ ওই জাস্ট বাউন্ডেড বিলোর ডেফিনেশনটা। তাহলে আমি কি বললাম, কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড থাকে, আমার কথাগুলো মন দিয়ে শোন তাহলেই হবে, কথাগুলোকে মন দিয়ে শোন। কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলি বাউন্ডেড বিলো, আর যদি আপার বাউন্ড থাকে তখন সেটাকে আমরা বলি বাউন্ডেড অ্যাভাব। ওকে, আবার এমন মাস্ট নয় বা ম্যান্ডেটারি নয় যে কোনো একটা সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকতে হবেই, থাকতে পারে নাও পারে, সেটের উপরে ডিপেন্ড করে। এবার যদি এমন হয় কোনো একটা সেটের আপার বাউন্ডও আছে আবার তার লোয়ার বাউন্ডও আছে, যেমন এই সেটটা যেটা এক্ষুনি এক্সাম্পল দিলাম তোদেরকে, সেট অফ ইন্টিজার, এটার আপার বাউন্ডও নেই লোয়ার বাউন্ডও নেই, মানে না এ বাউন্ডেড অ্যাভাব না এ বাউন্ডেড বিলো। বাট প্রথমে যে সেটটা আমি তোদেরকে নিয়েছিলাম এই সেটটা, এর দেখ আপার বাউন্ড আছে সেটা হচ্ছে 1, এর আবার লোয়ার বাউন্ডও আছে সেটা হচ্ছে 0, অন্য আরও আছে সেটা হচ্ছে 0। তাহলে এর আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে। তাহলে কোনো একটা সেটের যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই থাকে তখন সেইটাকে আমরা কি বলবো না বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট, সেই সেটটাকে আমি কি বলবো বাউন্ডেড সেট বলবো। কোনো একটা সেটের যদি আপার বাউন্ডও থাকে আবার তার লোয়ার বাউন্ডও থাকে তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো না বাউন্ডেড সেট বলবো। ওকে, আশা করি বাবা বুঝেছিস যে বাউন্ডেড জিনিসটা কি। ম্যাথামেটিক্যালি তুমি একটা সেট বাউন্ডেড হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করবে কি করে না, আপার বাউন্ড হলে এটা হয়, এক্ষুনি দেখেছিস, লোয়ার বাউন্ড হলে এটা হয়, দুটোকে মিক্সড করে দাও, দিলে যেটা হবে সেটাই হচ্ছে বাউন্ডেড সেট। যেমন ধর দিস, এই যে বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট কি বলছে, এই যে কন্ডিশন, তাহলে কি বলছে কোনো একটা সেট ধর এস হচ্ছে আর এর একটা নন এমটি সাবসেট, জাস্ট একটা নন এমটি সাবসেট। যদি আমি এভাবে দেখাতে পারি যে এই সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে ছোট এবং এল এর থেকে বড় ফর অল দিস এক্স বিলংস টু এস, তাহলে এস সেটের সমস্ত এলিমেন্ট কে এর থেকে বড় এল এর থেকে ছোট, তার মানে কেটা কি হয়ে গেল লোয়ার বাউন্ড আর এলটা কি হয়ে গেল না আপার বাউন্ড। তাহলে এই সেটের লোয়ার বাউন্ডও আছে আপার বাউন্ডও আছে, তার মানে অবশ্যই এই সেটটাকে আমরা কি বলবো একটা বাউন্ডেড সেট, এই সেটটাকে আমরা কি বলবো একটা বাউন্ডেড সেট। তাহলে কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড দুটোই থাকে তখন সেই সেটটাকে আমরা কি বলবো না বাউন্ডেড সেট। ওকে, আশা করি বুঝেছিস, ম্যাথামেটিক্যালিও কিভাবে রিপ্রেজেন্ট হয় সেটাও বুঝেছিস, ঠিক আছে। চলো এবারে নেক্সট, কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবি বাবা, বারবার বলছি অ্যানালিসিস প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, না বুঝে যদি ভাবিস যে কেউ মুখস্থ করে নেবো, হয় না বাবা, ওভাবে হয় না, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাউন্ডেড সেট, এটার এক্সাম্পল দিলাম। আর আচ্ছা, এটার পরে এবারে যে জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে এক্সাম্পল তো একটা দিলাম, বিখ্যাত এক্সাম্পল, যেখানে আপার বাউন্ড সেটের মধ্যে আছে এটাও দেখালাম, থাকতে পারে নাও পারে এটা দেখালাম, ইনফাইনাইট নম্বর থাকতে পারে সেটাও দেখালাম। আচ্ছা, এবারে আমি যদি তোদেরকে বলি যে আমি একটা সেট এস ইকুয়াল টু 5 নিলাম, মানে এমটি সেট, এমটি সেট, এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি হতে পারে, কি মনে হয় রে বাবা তোদের, দেখি রিপ্লাই কর তো, দেখি চ্যাটে রিপ্লাই কর, কার কি মনে হচ্ছে যে আমি একটা সেট এমটি নিলাম, আগের সমস্ত সেট আমি নন এমটি নিয়েছি এবং আর এর সাবসেট,
ওকে, সব রিয়েল নাম্বার এবং আর এর সাবসেট নিয়েছি, তার আপার বাউন্ড কী হবে লোয়ার বাউন্ড কী হবে দেখেছি। এবার আমি বললাম স্যার যে একটা সেট হচ্ছে এমটি সেট, তাহলে এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি হতে পারে, বা থাকবে কি বা থাকবে না, যদি থাকে কেন থাকবে, যদি না থাকে কেন থাকবে না, কার কি মনে হচ্ছে? জলদি রিপ্লাই করতে দেখি রে বাবা। ওই যে পেয়েছি দুই একজনের রিপ্লাই দেখি। দেবদুলাল বাউন্ডেড হবে না, গৌতম বাউন্ডেড সেট হবে, সুমন লিখেছিস আনবাউন্ডেড হবে, সায়ন লিখেছিস আনবাউন্ডেড সেট, ওকে। স্বস্তিকা লিখেছিস এক্সিস্টই করে না, ওকে। চলো বিভিন্ন লোকজনের বিভিন্ন অ্যান্সার পাচ্ছি আমি, দেখি আর কে কি বলো। যার যেটা বক্তব্য বলে ফেলবে বাবা, তাহলেই হবে। বাকি লোকজন, কারোর কোনো বাকি লোকজনের বক্তব্য নেই, বাকি লোকজন শুধু দেখবে আর শুনবে নাকি? দ্বীপ বাউন্ডেড হবে না, সৌম্য লিখেছে নট এক্সিস্ট, অর্পিতা লিখেছে বাউন্ডেড হবে না, গৌতম লিখেছে ফাই সেট ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। ফাই কোথায় আবার ন্যাচারাল নাম্বারের সাবসেট হলো রে বাবা? ঠিক আছে, ওকে। তাহলে বিভিন্ন লোকজনের বিভিন্ন অ্যান্সার পেয়েছি, এবারে দেখি ব্যাপারটা। তো তোদের মধ্যে মেজরিটি লোকজন দেখলাম অ্যান্সার দিয়েছিস বাউন্ডেড হবে না, এমটি সেট বাউন্ডেড নয়, মেজরিটি লোকজন অ্যান্সার দিয়েছিস। এমটি সেট অলওয়েজ বাউন্ডেড, অলওয়েজ বাউন্ডেড। তোরা বলবি যা এ কীভাবে হচ্ছে, দেখ ব্যাপারটা কি হয় দেখ। এমটি সেট অলওয়েজ বাউন্ডেড মানে এর আপার বাউন্ডও আছে এবং এর লোয়ার বাউন্ডও আছে। তাহলে এর আপার বাউন্ড কারা আর এর লোয়ার বাউন্ড কারা? না, দুনিয়ার সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে এর আপার বাউন্ড, আবার দুনিয়ার সমস্ত রিয়েল নাম্বার হচ্ছে লোয়ার বাউন্ড। কথাটা কেমন একটা উদ্ভট টাইপের শোনালো, আমি জানি তোদের এটাকে উদ্ভট টাইপের শোনালো, এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু। ভ্যাকুয়াসলি ট্রু, ভ্যাকুয়াসলি ট্রু বা ভ্যাকুয়াসলি প্রুভ করা যায়, এই জিনিসটা কি হয় দেখ, এইরকম জিনিস পাবি এবারে অ্যানালিসিসে, এই ধরনের অনেক লজিক পাবি, বিশেষ করে ফাই সম্পর্কে। কোনো একটা সেটের আপার বাউন্ড দেখ, ভ্যাকুয়াসলি ট্রু এই কথাটা বলতে কি বোঝায় সেটা একটু দেখ। কোনো একটা সেটের ধর, এই যে আমি একটু আগে তোদের যে এক্সাম্পল দিচ্ছিলাম, এস ইকুয়াল টু 1, 1/2, 1/3 ডট ডট করে চলছে, 1/4 এভাবে চলছে। তাহলে এই সেটের এলিমেন্টগুলো মানে এই সেটটা বাউন্ডেড কিনা চেক করার জন্য আমি কি করেছি, না যেখান থেকে হোক আমার চয়েস মতো একটা এলিমেন্ট তুলেছি, তুলে দেখলাম সেই এলিমেন্টটা কার থেকে ছোট বা কার থেকে বড়। যদি দেখি এই সেটের সমস্ত এলিমেন্ট কোনো একটা রিয়েল নাম্বারের থেকে ছোট, আমি বলেছিলাম সেটা হচ্ছে কি ওর আপার বাউন্ড, তাই তো? তাহলে দুটো নাম্বার কম্পেয়ার করতে গেলে আমাকে তো আগে দুটো নাম্বার লাগবে। আমি যদি তোকে বলি যে হ্যাঁ রে বাবা এ ছোট না বি ছোট, তুই কি বলতে পারবি কে এ ছোট কি বি ছোট? না। বাট তোকে যদি আমি বলি 1 আর 2 এদের মধ্যে কে ছোট বল, তুই সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে বলবি অবশ্যই 1, 2 এর থেকে ছোট। তাহলে কোনো জিনিস কম্পেয়ার করতে গেলে দুটো নাম্বার যদি কম্পেয়ার করতে হয় কে ছোট কে বড়, তাহলে আগে নাম্বার দুটো দরকার, তারপরে কার থেকে ছোট কার থেকে বড় সেটা আমি ভাববো। তাহলে যখনই তুই সেটটাকে এমটি নিয়েছিস, তার মানে এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই। এমটি সেট মানে কি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে এর মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে তুমি ওখান থেকে এলিমেন্ট তুলতে পারছো না। যদি এলিমেন্ট ওখান থেকে তুলতে না পারো, সেই এলিমেন্টটা কার থেকে ছোট বা কার থেকে বড় তুমি সেটা কি চেক করতে পারবে? তুমি পারবে না। তাহলে কোনো একটা সেট, সে সেটের সমস্ত এলিমেন্ট কোনো একটা রিয়েল নাম্বারের থেকে ছোট কি বড় চেক করতে গেলে আগে সেট থেকে এলিমেন্ট তুলতে হবে। খেয়াল করে দেখ, এই জন্য আমি এখানে এস যে আর এর সাবসেট নিয়েছিলাম, এই যে এস যে আর এর সাবসেট নিয়েছিলাম, যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সব দেখ নন এমটি সেট ছিল, ঠিক আছে? সব আমি নন এমটি সেট নিয়ে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? কোনো এমটি সেট ছিল না। তাহলে আমার কথা হচ্ছে
কোনো একটা সেটের এলিমেন্ট যদি থাকে তুমি সেই এলিমেন্টটাকে তুলে তুমি চেক করবে যে সেটা কোন নাম্বারের থেকে ছোট হচ্ছে কি কোন নাম্বার থেকে বড় হচ্ছে। যদি সেটের মধ্যে এলিমেন্টই না থাকে তাহলে তুমি তুলতেও পারছো না সেখান থেকে, সেট থেকে। তাহলে সেই এলিমেন্টটা যদি তুলতে না পারো, সে কার থেকে ছোট কার থেকে বড় তুমি চেক করতে পারছো না। এই রকম যখন সিচুয়েশান হয়ে যাবে তখন এই ব্যাপারটা আসে ভ্যাকুয়াসলি ট্রু এই কথাটা। ভ্যাকুয়াসলি ট্রু কথাটার মানে হচ্ছে কোনো একটা রেজাল্ট প্রুভ করতে গেলে যে সাফিসিয়েন্ট ডেটার প্রয়োজন সেই ডেটাটা তোমার কাছে নেই, তার জন্য যেভাবে প্রুভ করা হয় তুমি সেভাবে প্রুভ করতে পারছো না। এমন কেস যখন আসবে, বাট এই রেজাল্টটার এই যে ফাইটা এ অনেক স্টেটমেন্ট স্যাটিসফাই করে। কীরকম আমি বলছি, একটার পর একটা বলছি। তাহলে আমি ভ্যাকুয়াসলি ট্রু এই কথাটার মানে কি না, ভ্যাকুয়াসলি ট্রু মানে কোনো একটা রেজাল্ট প্রুভ করতে গেলে যে সাফিসিয়েন্ট ডেটার প্রয়োজন সেই সাফিসিয়েন্ট ডেটা তোমার কাছে নেই। তার মানে আমি কি বলতে চাইছি, এর মধ্যে এলিমেন্ট থাকলে তাহলে কোনো অসুবিধা ছিল না, সেটার মধ্যে এলিমেন্ট আগে থাকতে হবে। আমার তো ডেটা দরকার, এলিমেন্ট থাকতে হবে, কিন্তু এলিমেন্ট নেই, তাহলে সাফিসিয়েন্ট ডেটা তোমার কাছে নেই। না থাকার জন্য অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে প্রমাণ করো সেভাবে তুমি প্রমাণ করতে পারবে না যে এই সেটটা বাউন্ডেড হবে কি আনবাউন্ডেড হবে, তুমি প্রমাণ করতে পারবে না। কিন্তু এটা দেখা গেছে যে এস ইকুয়াল টু ফাই এই সেটটাকে যদি আমি বাউন্ডেড ধরে নিই তাহলে এই রেজাল্টটা সব জায়গায় অ্যাপ্লিকেবল এবং ঠিক রেজাল্ট দেয়। ঠিক আছে, ঠিক রেজাল্ট দেয়া হয়ে থাকে। যেমনটা তোরা ছোটোবেলায় পড়ে এসছিলি, মনে করে দেখ যে অ্যাভোগাড্রো প্রকল্প, যার কোনো প্রুফ নেই একটা নাম্বার, কিন্তু সেই রেজাল্টটা সব জায়গায় সঠিক ভ্যালু দেয়। তাহলে প্রমাণ ছিল না, কিন্তু ওই ভ্যালুটা অ্যাভোগাড্রো প্রকল্প কেমিস্ট্রিতে পড়েছিলি মনে করে দেখ, যার প্রুফ ছিল না কিন্তু ওই রেজাল্টটা সব জায়গায় অ্যাপ্লিকেবল এবং ঠিক রেজাল্ট দেয়। তেমন এস ইকুয়াল টু ফাই এটা একটা বাউন্ডেড সেট এবং এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। এটাকে এই যে মেথডটা বললাম এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু, যে আমরা ফাইকে বাউন্ডেড সেট ধরে নিয়েছি। তাহলে কি বললাম, এটাকে আমি প্রমাণ করতে পারবো না যে ফাই হচ্ছে একটা বাউন্ডেড সেট, আমরা এটাকে অ্যাজাম্পশন করে নিয়েছি এবং ধরে নিয়েছি যে ফাই হচ্ছে অলওয়েজ বাউন্ডেড সেট। এবং আমি যে ফাইটাকে বাউন্ডেড ধরে নিয়েছি, এই ধরে নেওয়ার পরে বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করতে গিয়ে যখন আমি ফাইকে বাউন্ডেড বলেছি ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয়নি, ঠিক রেজাল্ট দিয়েছে। তার মানে আমি যে ফাইটাকে বাউন্ডেড ধরেছি এটা ঠিক কথা। এই যে ওয়েটা এটাকে বলা হয় ভ্যাকুয়াসলি ট্রু, যার কোনো প্রমাণ নেই কিন্তু তুমি যে কথাটা বলছো সেটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, বল এবারে বুঝলি ভ্যাকুয়াসলি ট্রু কথাটার মানে কি? এবারে বুঝলি সবাই যে ভ্যাকুয়াসলি ট্রু এই কথাটার মানেটা কি? এটাই হচ্ছে ভ্যাকুয়াসলি ট্রু। ঠিক আছে, যে যার কোনো প্রমাণ আমরা করতে পারবো না কিন্তু যেটা আমি ধরে নিচ্ছি সেটা ইউনিভার্সাল ট্রুথ, সেটা একদম ঠিক কথা। ঠিক আছে, ওকে ঠিক আছে চলো। হ্যাঁ, এরকম দেখবি অ্যাক্সিয়াম আসবে, থিওরেম, অ্যাক্সিয়াম, লেমা, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স আছে যে অ্যাক্সিয়াম কী জিনিস, থিওরেম কী জিনিস, লেমা কী জিনিস। দেখবি একটা বিখ্যাত অ্যাক্সিয়াম আছে পিয়ানোজ অ্যাক্সিয়াম, ইন্টিজারে বলেছিলাম। ঠিক আছে, যখন ওই তোদের ইন্টিজার পড়াই আগের সেমে তখন বলেছিলাম, দেখবি পিয়ানোজ অ্যাক্সিয়াম। ঠিক আছে, ওকে, যে অ্যাক্সিয়াম জিনিসটা কি, অ্যাক্সিয়ামও কাছাকাছি সেম, যে যেটাকে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট ধরে আমরা এগাই সেটাকে আমরা অ্যাক্সিয়াম বলি। ঠিক আছে, মানে যার কোনো প্রুভ হয় না, মানে ব্যাপারটা কি জানিস তো কীরকম অনেকটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি যখন অর্ডার কমপ্লিট অ্যাক্সিয়াম পড়াবো, এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, মানে কি বলে জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অ্যাক্সিয়াম, বা কমপ্লিটনেস অ্যাক্সিয়াম, বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিয়াম, এলইউবি অ্যাক্সিয়াম, তখন আমি বলবো কেন এগুলোকে অ্যাক্সিয়াম বলা হচ্ছে, থিওরেম বলা হচ্ছে না। এগুলো আস্তে আস্তে ডিফারেন্সগুলো বুঝবি যে থিওরেমের সঙ্গে অ্যাক্সিয়ামের কি ডিফারেন্স, ঠিক আছে, লেমার কি ডিফারেন্স। ঠিক আছে, যাক এগুলো যখন আসবে আস্তে আস্তে আমি বলবো। তাহলে আশা করি বুঝেছিস যে আমি এটাকে কেন ভ্যাকুয়াসলি ট্রু, মানে ভ্যাকুয়াসলি ট্রু কথাটা কি।
তাহলে একটা জিনিস মনে রাখবি, ফাই হচ্ছে অলওয়েজ বাউন্ডেড, বা জাস্ট এটুকা মনে রাখবি, ফাই হচ্ছে অলওয়েজ বাউন্ডেড। ওকে, এবারে দেখ, নেক্সট দেখ, সুপ্রিমাম অফ এ সেট বা লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম অফ এ সেট বা লিস্ট আপার বাউন্ড বা এলইউবি অফ এ সেট, এটা কি বোঝাচ্ছে দেখ। ঠিক আছে, সুপ্রিমাম, একটা সেটের সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড দুটো নামেই ডাকা হয়। গৌতম লিখেছিস স্যার ফাই সাবসেট হতে পারে তো, একটু বলুন স্যার। ফাই তো বাবা যে কোনো সেটের সাবসেট, তার মধ্যে তো কোনো এলিমেন্ট নেই। ওই এই যে গৌতম যেমন বলতে চাই, জিজ্ঞাসা করলি যে স্যার ফাই সাবসেট হতে পারে তো, আরে ফাই যে কোনো সেটের সাবসেট বাবা। ওই যে এই যে ফাই যে কথাটা আমি যে বলি, ফাই এস এর সাবসেট। এবার তুই আমাকে বল এটা কিভাবে ট্রু, এটা হচ্ছে ওই ভ্যাকুয়াসলি ট্রু। কিভাবে হচ্ছে লজিকটা, তোরা ছোটবেলায় এ আর বি দুটো সেট, তাদের সাবসেট কিভাবে প্রমাণ করেছিস? প্রমাণ করেছিস এ সেট থেকে একটা এলিমেন্ট তুলেছিস, তুলে দেখিয়েছিস যে সেই এলিমেন্টটা বি এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে বলেছিস এ বি এর সাবসেট। এবার কথা হচ্ছে ফাই যদি এস এর সাবসেট হয়, তাহলে ফাই থেকে এলিমেন্ট তুলতে হবে, তোকে কি করতে হবে প্রমাণ করতে যদি চাস, তাহলে কিভাবে প্রমাণ করবি? এক্স একটা এলিমেন্ট তুলবো ফাই থেকে, তোলার পরে দেখাবো সেই এলিমেন্টটা এস এর মধ্যে আছে কিনা, তবে কিনা আমি বলবো দিস। লজিক তো তাই বলে, এভাবে শিখে এসছিস। কিন্তু এটা কখনো পসিবল? এটা তো এমটি সেট, এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, তা তুই এখান থেকে এলিমেন্টটাকে তুলবি কি করে? তাহলে তোলা সম্ভব নয়। ঠিক আছে, তোলা সম্ভব নয়। বাট আমরা কি জানি, এটা ছোটবেলায় পড়ে এসছিস মনে করে দেখ, 11-12-এ, ফাই এমটি সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট। এটাও সেই ভ্যাকুয়াসলি ট্রু, যে যেটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু হ্যাঁ ফাই যে কোনো সেটের সাবসেট, এই রেজাল্টটা আমি যেখানে যেখানে ইউজ করেছি সব জায়গায় সঠিক রেজাল্ট দিয়েছে। তাহলে এটাকেও আমরা ধরে নিই যে হ্যাঁ এটাই ঠিক, ফাই যে কোনো সেটের সাবসেট, প্রমাণ করতে পারবো না। এই ধরনের জিনিসগুলোকে আমরা ভ্যাকুয়াসলি ট্রু বলি। ঠিক আছে, আচ্ছা বুঝেছিস রে বাবা গৌতম? হ্যাঁ গৌতম, তোর ক্লিয়ার হয়েছে রে বাবা? ওকে ঠিক আছে, চলো এবার দেখ, আস্তে আস্তে জিনিসগুলো বলছি বাবা, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝ রে বাবা। একদম বেসিক থেকে শুরু করব, বেসিক, পরপর স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড, তাহলে কি বললাম? সুপ্রিমাম। এটাকে অনেকে আমরা ছোট করে সুপ লিখে থাকি, এসইউপি, বা এটাকে আমরা লিস্ট আপার বাউন্ড, যেটাকে আমরা এলইউবি এটা বলে থাকি, লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড এইটা কি? সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড বলছে, আমি একটু আগে তোদের কি বলেছি, ওই একটাই এক্সাম্পল, যে এক্সাম্পল নিয়ে সবসময় বলে আসি, সর্বঘাটের কাঁঠালি কলা সব জায়গায় কাজে লাগে। তাহলে কি বললাম? সুপ্রিমাম, বা অন্য এক্সাম্পল নিয়েও বলা যায়। ধর আমি এভাবে নিলাম, এবার সেটটাকে এভাবে নিলাম, সেই সমস্ত রিয়েল নাম্বার জাস্ট যারা কিনা 1 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 2, এভাবে নিলাম। ঠিক আছে, এস একটা সেট, এভাবে ধর আমি নিলাম, আগের সেটটা নিলাম না, ধর এভাবে বলছি। ঠিক আছে, এই এক্সাম্পল নিলাম, এস একটা সেট, তার মধ্যে কারা রয়েছে? 1 আর 2 এর ভিতরে যত রিয়েল নাম্বার তারা হচ্ছে এস সেটের মধ্যে রয়েছে। তাহলে দেখ তো রে বাবা, ধর এটা 1, এটা হচ্ছে 2, তাহলে এস সেট বলতে কি বোঝাচ্ছে? এই 1 থেকে 2 পর্যন্ত এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার রয়েছে, তারা সবাই এই এস সেটের মধ্যে রয়েছে। তাহলে দেখ, এই এস সেটের 2 হচ্ছে একটা আপার বাউন্ড, আপার বাউন্ড 2 এই সেটের আপার বাউন্ড। আবার এখানে ধর 3 রয়েছে, 3ও কিন্তু এই সেটের একটা আপার বাউন্ড। আবার এখানে ধর 4 রয়েছে, 4ও এই সেটের আপার বাউন্ড। ওকে, এই সেটের সমস্ত এলিমেন্ট দেখ 2 এর থেকে ছোট, তাহলে 2 একটা আপার বাউন্ড, 3 এর থেকে ছোট 3ও আপার বাউন্ড, 4 এর থেকে ছোট 4ও আপার বাউন্ড।
এখন এই যে আপার বাউন্ডগুলো দেখতে পাচ্ছিস, এই আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোটকে না হচ্ছে 2। এই আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোটকে 2, তাহলে 2টাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। তাহলে 2টাকে আমি কি বলবো? লিস্ট আপার বাউন্ড। ওই কথাটাই লেখা রয়েছে, দ্য স্মলেস্ট অফ অল দ্য আপার বাউন্ড অফ এস ইজ কল্ড দ্য সুপ্রিমাম অফ দ্য সেট অর দ্য লিস্ট আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে ছোট সেটাকেই আমরা কি বলবো? লিস্ট আপার বাউন্ড। লিস্ট কথাটার মানে কি? সব থেকে ছোট, ওটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড। ওকে, আবার ঠিক এর উল্টোটা, লোয়ার বাউন্ড যেগুলো রয়েছে, এর তো অনেক লোয়ার বাউন্ড রয়েছে। ধর 0 থেকে বড় এই সেটের এলিমেন্ট, -1 থেকে বড়, -2 এর থেকে বড়। তাহলে এগুলো কি হচ্ছে? সব এর এই যে 1 হচ্ছে এর লোয়ার বাউন্ড, এই সেটটার লোয়ার বাউন্ড, 0 লোয়ার বাউন্ড, -1 লোয়ার বাউন্ড, এগুলো চলছে। এবার লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে বড় কে? না, এই যে লোয়ার বাউন্ডগুলো দেখতে পাচ্ছিস, এই যে 1, 0, -1, -2, এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 1। তাহলে 1কে আমরা বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বা যেটাকে আমরা সংক্ষেপে লিখি জিএলবি, অথবা যেটাকে আমরা ইনফিমাম, ইনফিমাম বলে থাকি, শর্টে এটাকে আইএনএফ এভাবে বলি। ক্লিয়ার? তাহলে যদি এমনটা থাকে সুপ এস, তার মানে কি বোঝাচ্ছে? না ওই সেটটার সুপ্রিমাম। ইনফিমাম দিয়ে যদি থাকে ইনফিমাম এস, তার মানে ওই সেটটার ইনফিমাম। ওকে, তাহলে সুপ্রিমাম মানে কি? না আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আমরা লিস্ট আপার বাউন্ড বা এলইউবি বলি, বা ইনফিমাম বলে থাকি, সরি, বা সুপ্রিমাম বলে থাকি। আর লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেগুলো সব থেকে বড় সেটাকে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলে থাকি, বা জিএলবি বলে থাকি, অথবা সেটাকে আমরা ইনফিমাম বলে থাকি। ক্লিয়ার? বুঝেছিস? আরও এক্সাম্পলগুলো দিয়ে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে এই গেল সুপ্রিমাম আর ইনফিমামের ব্যাপারটা। এই যে পরে ইনফিমামটা দেওয়া রয়েছে, দেখ ওই কথাটাই লেখা রয়েছে, দ্য গ্রেটেস্ট অফ অল দ্য লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে যেটা বড় সেটাকেই আমরা কি বলে থাকি? না ইনফিমাম ওই সেটের, বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে, এবারে দেখ, আর জেনারেল নোটেশন, স্মল এম দিয়ে আমরা ইনফিমাম লিখে থাকি, ক্যাপিটাল এম দিয়ে আমরা সুপ্রিমাম এটা লিখে থাকি। ওকে, আচ্ছা, এবার এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আরও তোদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এক্সাম্পলটা দিই। দেখ, কোনো একটা সেটের ইনফিমাম স্মল এম আর সুপ্রিমাম ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, আচ্ছা ধর ক্যাপিটাল এস ইকুয়াল টু 1/n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা নিলাম। ঠিক আছে, তাহলে কি সিচুয়েশানগুলো হচ্ছে বোঝ, এক্সাম্পল দিয়ে ভালো বোঝা যায়। তাহলে এই যে সেটটা 1, 1/2, 1/3, 1/4 ডট ডট করে এভাবে চলছে, এভাবে চলছে। তাহলে দেখ এই সেটের সমস্ত এলিমেন্ট 0 থেকে বড়, এই সেটের সমস্ত এলিমেন্ট 0 থেকে বড়, এবং এই সেটের সমস্ত এলিমেন্ট 1 থেকে ছোট বা ইকুয়াল। এই যে 1 রয়েছে তাই এভাবে লিখলাম, আমি আর আঁকলাম না বাবা, একটু আগে তোদেরকে দেখিয়েছি। ঠিক আছে, 0 থেকে বড়, এবং যেটা 0 থেকে বড় তাহলে সেটা 1-এর থেকেও বড়, সরি -1-এর থেকে বড়, -2-এর থেকেও বড়। যেটা 1-এর থেকে ছোট সেটা 2-এর থেকেও ছোট, 3-এর থেকেও ছোট। জাস্ট একটু ব্যাপারটাকে ফিল কর। রিয়েল অ্যানালিসিস বাবা ওই ফর্মুলা জানলাম আর অঙ্ক হয়ে গেল এমনটা নয়, একদম বিশ্লেষণ করতে হবে, প্রত্যেকটা জিনিসকে ফিল করতে হবে, বুঝতে হবে, ইমাজিন করতে হবে, নাম্বার জিনিসটাকে ইমাজিন করতে হবে, ভাবতে হবে, ছবি এঁকে এঁকে বুঝতে হবে যে কেন হচ্ছে, তবে বাবা অ্যানালিসিস বুঝবি। এমন নয় যে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ফর্মুলা জেনেছিস আর অঙ্ক করেছিস, ওই রকম ব্যাপারটা নয়। থিওরি অফ ইকুয়েশনের কার্ডান্স মেথড করে এসেছিস, ও 2টো অঙ্ক করেছিস, সব অঙ্ক পেরে গেছিস, ফেরারিস মেথড, কার্ডান্স মেথড, বাবা ও জিনিস নয় অ্যানালিসিস। অ্যানালিসিসে
প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হয় এবং অ্যানালিসিস করতে হয়, এই জন্য এটাকে রিয়েল অ্যানালিসিস বলা হয়। যদি সেভাবে হয় বুঝিস তাহলে হবে, নইলে হবে না বাবা, ঠিক আছে? আমি পড়িয়ে গেলে তো শুধু হবে না, তোমাকেও পড়তে হবে এবং সেই পড়াটার সময়টা যেন অনেকটা থাকে। পার ডে এখন থেকে বারবার বলছি 8 থেকে 10 ঘন্টা অঙ্ক করার মানে অভ্যাস তৈরি কর, নইলে বাবা যত এগোবে সেমিস্টার চাপ বাড়বে, ঠিক আছে? পরের সেমিস্টারের সিলেবাসটা একবার দেখবি তাহলে বুঝতে পারবি। তুই ভাবতে পারছিস না পরের সেমিস্টারের সিলেবাসটা কি আছে, এই সেমিস্টারে তো তবু একটু বেঁচে যাবি। কেন না, এসিসি পেপারটা, সেক পেপারটা তোর এলপিপি আছে, ছোট্ট জিনিস, মেকানিক্যাল কিছু অঙ্ক করলে হয়ে গেল। পরের সেমিস্টারে যখন 3টেই কোর কোর্সের পেপার আসবে তখন বুঝতে পারবি। একটা পেপার হচ্ছে মেকানিক্স, বিশাল বড় পেপার, প্রচুর জিনিস, আর একটা পেপার রয়েছে এই অ্যানালিসিসের পরের পার্টটা, ঠিক আছে? তো তোরা এখনও বুঝতে পারছিস না যে তোদের সামনে কী দিন আসছে, তাহলে এখন থেকে পড়ার অভ্যাস তৈরি কর, অন্ততপক্ষে 8 থেকে 10 ঘন্টা পার ডে। আর কিভাবে পড়তে হবে সেটা আগের দিন আমি বলেছি, ওভাবে পড়াশোনা শুরু কর, নইলে বাবা হবে না, এত সোজা নয়, ঠিক আছে? আমার কথা মিলিয়ে নিস, যা করাবো এর বাইরে পরীক্ষায় পড়বে না, কিন্তু কথা হচ্ছে তুমি লিখতে পারবে না, তুমি লিখতে পারবে না। অ্যানালিসিস তোদেরকে আমি বোঝা শেখাবো কী করে বুঝতে হয়, তোদেরকে লেখা শেখাবো কী করে লিখতে হয়, কিন্তু যদি প্র্যাকটিস না করিস ওই জিনিসগুলো না ঠিক মতো লিখে আসতে পারবি না। আর একবার অ্যানালিসিসের মজাটা যদি পেয়ে যাস তখন মনে হবে অন্য কিছু আর ভালো লাগবে না, তখন মনে হবে রিয়েল অ্যানালিসিস সবচেয়ে বেস্ট। কিন্তু বোঝ, সাবজেক্টটাকে যদি বুঝিস না এর থেকে ভালো জিনিস আর হতে পারে না, এটাকে বোঝার চেষ্টা কর। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে পড়াবো, বোঝাবো, বোঝার চেষ্টা কর। তাহলে যে কথাটা আমি বলছিলাম, দেখ বাবা, এই সেটের সমস্ত এলিমেন্ট 1-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট, এভাবে এগোচ্ছে। তাহলে এরা সবাই কি না এই সেটের আপার বাউন্ড। এই আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোটকে সেটা হচ্ছে দিস, তাহলে এইটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সব থেকে ছোট লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। আবার এই সেটের সমস্ত এলিমেন্ট 0-এর থেকে বড়, -1-এর থেকে বড়, -2-এর থেকে বড়, তাহলে এগুলো সবের লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডগুলোর মধ্যে বড় কে না 0, তাহলে 0টা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা যেটাকে আমরা ইনফিমাম বলে থাকি। তাহলে এই যে সেটটা দেখতে পাচ্ছিস, এই সেটটার ইনফিমাম অফ এস হচ্ছে 0 আর সুপ্রিমাম অফ এস, এই সেটের সুপ্রিমাম হচ্ছে কত 1। তাহলে একটা জিনিস আমি এখানে দেখলাম, এই সেটের মধ্যে কি 0 আছে? নেই, তাহলে 0টা এসের মধ্যে নেই, কিন্তু 1টা এসের মধ্যে আছে। তাহলে একটা কনক্লুশন আমি এখান থেকে টানতে পারি যে সুপ্রিমাম আর ইনফিমাম সেটের ভিতরে থাকতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। সে সেটের ভিতরেও থাকতে পারে, সে সেটের বাইরেও থাকতে পারে। এই যে যেমনটা দেখলাম এখানে ইনফিমামটা দেখতে পাচ্ছি সেটের ভিতরে নেই, কিন্তু সুপ্রিমামটা সেটের ভিতরে আছে। কেন? 1 তো সেটেরই এলিমেন্ট, এই যে চোখের সামনে জল জল করছে, 1 তো সেটেরই এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে কোনো একটা সেটের সুপ্রিমাম আর ইনফিমাম এ সেটের ভিতরে থাকতেও পারে আবার নাও পারে। ওকে, আচ্ছা এইবারে দেখ তো রে বাবা, ধর একটা ছোট্ট একটা অঙ্ক, এই অঙ্কটার এই ধরনের প্রচুর অঙ্ক পাবি আস্তে আস্তে। এই অঙ্কটা আমি করার চেষ্টা করছি। কি বলছে? ফাইন্ড দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ দ্য সেট দিস। এই একটা সেট দেওয়া রয়েছে যে সেটের এলিমেন্টগুলো এমনটা। তাহলে দেখ এস যে সেটটা কিভাবে আমরা ভাবনা চিন্তা করছি, দেখ এস সেটের এলিমেন্ট 1, 1 + 1/2, 1 + 1/2 + 1/2 স্কোয়ার, কমা এবার ডট ডট করে চলছে। তারপরে রয়েছে 1 + 1/2 + 1/2 স্কোয়ার প্লাস ডট ডট করে 1/2 টু দি পাওয়ার n-1, কমা তারপরেও ডট ডট করে চলছে। তার মানে এই টার্মটা অ্যাকচুয়ালি nth টার্ম, এই টার্মটা যেটা দেখতে পাচ্ছিস এই সেটের nth টার্ম, ঠিক আছে? তো এই সেটটার সুপ্রিমাম আমাকে বের করতে দিয়েছে আর ইনফিমাম বের করতে দিয়েছে। ছোট্ট একটা অঙ্ক, একটু জাস্ট কনসেপ্টের জন্য ব্যাপারটা দেখছি, ঠিক আছে? দেখ নাও nth টার্মটাকে নিয়ে ভাব, 1 + 1/2 1/2 স্কোয়ার প্লাস ডট ডট করে চলছে
1/2^n-1। দেখেই বুঝতে পারছিস এটা জিওমেট্রিক প্রোগ্রেস না রে বাবা, ছোটবেলা থেকে পড়ে আসছিস, জিপিতে আছে। ফার্স্ট টার্ম এর কি 1 আর জেনারেল রেশিও কত হাফ। তাহলে ফার্স্ট টার্ম যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1/2 n 1 মাইনাস হাফ। জিপির ফর্মুলা সবার মনে আছে নিশ্চয়ই বাবা, ছোটোবেলায় 11-12 পড়ে এসেছিলিস, দেখেই বুঝতে পারছিস। এনখানা টার্ম রয়েছে, এখানে কিছু নেই মানে এভাবে ভাবতে পারিস। এবার তোরা বলবি স্যার n-1 ছিল, এটা এই 1টাকে তুই তো এভাবে ভাবতে পারিস 2^0। তাহলে 0 থেকে শুরু হয়েছে, এভাবে গেছে, ঠিক আছে। আচ্ছা কেউ কিছু একটা লিখেছিস দেখি, স্যার ইনফিমাম সুপ্রিমম না। আচ্ছা দেবদুলালের বক্তব্য যে স্যার ইনফিমাম আর সুপ্রিমাম অলওয়েজ ইন্টিজার হবে। না 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 না, এমন কোনো ব্যাপার নেই বাবা, সবসময় যে ইন্টিজার হতে হবে, ওটা সেটের উপর ডিপেন্ড করে। এক্ষুনি দেখতে পাবি, এই অঙ্কটাতে দেখতে পাবি তোর কোয়ারিটা হয়ে যাবে, ঠিক আছে। এমন কোনো ব্যাপার না যে সবসময় ইন্টিজারেই হতে হবে, ঠিক আছে, একটা রিয়েল নাম্বার হবে। ইনফিমাম আর সুপ্রিমাম হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর কিছু না। আচ্ছা এবারে দেখ, তাহলে এটা যদি হয় তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে, দেখতো নিচে হাফ আসছে, হ্যাঁ নিচে হাফ আসছে, তাহলে সেটা উপরে যদি উঠে যায়, উপরে উঠে গেলে 2, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 1/2n এমনটা পেলাম। 2n হলে তাহলে 2 যদি গুণ করে দিস, আর এটা হয়ে যাচ্ছে 2/2n। তাহলে 2 মাইনাস 2টাকে যদি নিচে নামিয়ে দিস 1/2n-1। দেখ তো রে বাবা, মোটামুটি এমন একটা জায়গায় পৌঁছেছিস। তাহলে দেখ এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছিস, এটা থেকে তুই কি বুঝতে পারছিস যে 2 থেকে এই যে টার্মটা, এটা একটা পজিটিভ টার্ম, এটা একটা পজিটিভ টার্ম। n তো ন্যাচারাল নাম্বার, n হচ্ছে 1 2 3 এভাবে এগোচ্ছে, 1 2 3 ডট ডট করে চলছে, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু যদি 1ও হয় তাহলে কি হচ্ছে, n এর ভ্যালু 1 হলে 2^0 মানে 1, তাহলে আলটিমেট 2 মাইনাস 1 মানে 1। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে বসিয়ে দে, তাহলে কি হচ্ছে 2 যদি হয়ে যায় 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1/2, তাহলে 2 মাইনাস 1/2 এভাবে পাচ্ছিস। তাহলে আলটিমেট এই যে যেটা রয়েছে এটা দেখ অলওয়েজ একটা পজিটিভ টার্ম, n এর যে কোনো 1 2 3 ডট ডট করে যে কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে পজিটিভ টার্ম। তাহলে 2 থেকে একটা পজিটিভ টার্ম যদি বিয়োগ করিস, তার মানে যে ভ্যালুটা পাবি সেটা নিশ্চয়ই 2 এর থেকে ছোট হবে। কারণ কি 2 থেকে তুই তো বাদ দিচ্ছিস, তার মানে নিশ্চয়ই যে রেজাল্টটা পাবি সেটা নিশ্চয়ই কি হবে, 2 এর থেকে ছোট হয়ে যাবে। কমা দিয়ে লেখ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখান থেকে আমি কি বলতে দেখতে পাচ্ছি না, দেখ এইটা ছিল আমার এই সেটটার nth টার্ম। nth টার্মটা কার থেকে ছোট দেখালাম, 2 এর থেকে ছোট দেখালাম। তার মানে আমি বলতে চাইছি এই সেটের সমস্ত এলিমেন্ট কার থেকে ছোট, 2 এর থেকে ছোট। এই যে সেটটা দেখতে পাচ্ছিস এটা ছিল এর nth টার্ম। nth টার্মটা আমি কার থেকে ছোট দেখালাম, 2 এর থেকে ছোট দেখালাম। তার মানে এই সেটের যত এলিমেন্ট আছে সব কার থেকে ছোট, 2 এর থেকে ছোট। তাহলে এই সেটের সমস্ত এলিমেন্ট যদি 2 এর থেকে ছোট হয়ে থাকে, তার মানে কি হচ্ছে রে বাবা, 2টা এর কি হয়ে যাচ্ছে, অবশ্যই একটা আপার বাউন্ড, এবং সেটা এর কি হয়ে যাচ্ছে না সুপ্রিমাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর সুপ্রিমাম হয়ে যাচ্ছে। ওকে, সমস্ত এর সুপ্রিমাম হয়ে যাচ্ছে। আরও অন্যভাবে চেক করা যাবে, আমি একদম জেনারেল ওয়েতে এখন বলছি। অ্যাকচুয়ালি সুপ্রিমাম ইনফিমাম পরে কীভাবে চেক করা হয় সেটা আমি বলবো। স্যার লেস দ্যান অর ইকুয়াল টু 1 হতে পারে না, কোনটা রে বাবা লেস দ্যান বা ইকুয়াল টু 1 হবে? অভিক হাত তোল, কোনটা তোর লেস দ্যান অর ইকুয়াল টু 1 হতে পারে মনে হচ্ছে? হ্যান্ড রেজ অপশনটা অন কর বাবা, কোনটা তোর লেস দ্যান 1 হতে পারে মনে হচ্ছে?
এইটা ওয়ানের থেকে ছোট কি করে বলবি রে বাবা? দুই থেকে কিছু একটা বিয়োগ করছিস, তাহলে সেটা দুইয়ের থেকে ছোট বলতে পারি, একের থেকে ছোট তো বলতে পারি না। হ্যাঁ অভিক বলে ফেল, শুনতে পাচ্ছি বাবা, বল। হ্যাঁ, লেস ইকুয়াল টু ওয়ান বলবিটা কি করে? তোকে যদি বলি দুই থেকে হাফ বিয়োগ কর, তাহলে বাবা সেটা কত পাচ্ছিস? যে রেজাল্টটা পাচ্ছি সেটা আমি বলতে পারি দুইয়ের থেকে ছোট, দুইয়ের থেকে ছোট। তুই একের থেকে ছোট এটা বলতে চাইছিস কেন, বা বলবিটা কি করে সেটা ভাব আগে। একের থেকে ছোট তুই সেটা বলবিটা কেন, বা বলতে চাইছিস কেন? ঠিক আছে, আচ্ছা দেখ, সিম্পল লজিক, যদি আমি দুই থেকে কিছু বাদ দিই সেটা দুইয়ের থেকে ছোট হবে। ঠিক আছে, হ্যাঁ তুই এবারে বলতে পারিস যে স্যার এটাকে যদি আমি লসাও করি তাহলে কত হচ্ছে, দুই দিয়ে চার, হ্যাঁ দুই দিয়ে চার মাইনাস এক বাই দুই মানে তিনের দুই, তাহলে তিনের দুই মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তাহলে সেটা কি একের থেকে ছোট হচ্ছে? তুই যে বললি যে একের থেকে ছোট কি লিখতে পারি, বল এবারে আমাকে বল। হ্যাঁ এবারে বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে আমি একের থেকে ছোট বাবা ওভাবে বলতে পারি না, ঠিক আছে, যে কিন্তু এটা বলতে পারি যে দুইয়ের থেকে ছোট। ওকে চলো, তাহলে আমরা দেখলাম যে এই সেটের সমস্ত এলিমেন্ট দুইয়ের থেকে ছোট, তাহলে দুইটা কি হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড। ওকে, এবং এটাই হচ্ছে ওর লিস্ট আপার বাউন্ড। তাহলে এগুলো জাস্ট আমি একটা ছোট্ট জেনারেল একটা অঙ্ক জাস্ট তোদের বোঝানোর জন্য এটা করলাম। আরও ডিটেলসে কি করে সুপ্রিমাম ইনফিমাম বের করা হয় সেটা আমি দেখাবো পরে, ঠিক আছে। একটু এগিয়ে যাই, তারপরে আবার এই সেটের সমস্ত এলিমেন্ট দেখ ওয়ানের থেকে বড়, এই যে ওয়ান এখানে রয়েছে, কেন? এটা দেখ ওয়ান, তারপরে কি হচ্ছে ওয়ানের সঙ্গে কিছু একটা যোগ হচ্ছে, তার মানে কি সেটা ওয়ানের থেকে আবার বড়। তারপরের এলিমেন্টটা দেখ ওয়ানের সঙ্গে আবার এগুলো সব যোগ হচ্ছে, তার মানে সেটা কি ওয়ানের থেকে বড়। তার মানে এই সেটের সমস্ত এলিমেন্ট ওয়ানের থেকে বড় এবং সেটা ওয়ানের মধ্যে রয়েছে। তাহলে একটা জিনিস আমি দেখতে পেলাম, এই সেটটার লোয়ার বাউন্ড হচ্ছে এই সেটের ওয়ান, আর আপার বাউন্ড এই সেটের হচ্ছে দুই, এবং এইটাই হয়ে যাবে তোর ইনফিমাম, এই ওয়ানটাই কি হয়ে যাবে এর ইনফিমাম, আর এই টুটা কি হয়ে যাবে এই সেটের সুপ্রিমাম। ওকে, কেননা এরা সবাই যদি দুইয়ের থেকে ছোট হয় তিনের থেকেও ছোট হবে, অসুবিধার কিছু নেই। তাহলে দুইটাই কি হচ্ছে ওর সব থেকে ছোট সব থেকে ছোট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, ওই জন্য ওটা সুপ্রিমাম হয়ে যাবে, সুপপেশ। আর যেগুলোর থেকে ধর ওয়ানের থেকে বড়, তাহলে জিরোর থেকেও বড় হবে, তাহলে জিরোটাও লোয়ার বাউন্ড, ওয়ানও লোয়ার বাউন্ড, মাইনাস ওয়ানও লোয়ার বাউন্ড, তাহলে লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা বড় কে সেটা ওয়ান, তাহলে ওয়ানটা কি হয়ে যাবে ওর আবার ইনফিমামও হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই মুহূর্তে ছোট্ট করে একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমি এটা বললাম আর কি। হ্যাঁ এই যে স্মৃতিনাথ খুব সুন্দর একটা এক্সপ্রেশন লিখেছে, ঠিক আছে, খুব সুন্দর এক্সপ্রেশন লিখেছে, আমার খুব পছন্দ হলো ব্যাপারটা। বলতে চাইছে যে স্যার এই সেটের এলিমেন্টগুলোকে এভাবে আসছে, ওয়ান লেস ইকুয়াস টু এক্স লেস দ্যান টু, এই যে সেটটা দেখতে পাচ্ছিস এই সেটের এলিমেন্টগুলো, আচ্ছা আমি আরও এভাবে লিখি, এই যে সেটটা দেখতে পাচ্ছিস এর সেটটাকে, এটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, সেই সমস্ত রিয়েল নাম্বার, না এখানে সব রিয়েল নাম্বার হবে তো সেটা বলতে পারবো না, বরং এইটা বলতে পারি এই সেটের এলিমেন্টগুলো কি হচ্ছে না ওয়ানের সঙ্গে ইকুয়াল হচ্ছে এবং দুইয়ের থেকে ছোট হচ্ছে ফর অল এক্স বিলংস টু এস, এভাবে যে এই সেটের সমস্ত এলিমেন্ট কি হচ্ছে একের থেকে বড় বা ইকুয়াল এবং দুইয়ের থেকে ছোট, তাহলে ওয়ানটাই হয়ে যাচ্ছে ওর লোয়ার বাউন্ড আর টুটা হয়ে যাচ্ছে ওর আপার বাউন্ড। খুব সুন্দর একটা এক্সপ্রেশন লিখেছে, গুড। এই তো লেখার চেষ্টা করছিস, এটাই দরকার রে বাবা, এই ভাবনা চিন্তাটাই দরকার, এটাই তো আমি চাই যে ভাবনা চিন্তা কর, ঠিক আছে।
আচ্ছা, এবারে দেখ যে জিনিসটা আমার বলার ছিল সেটা হচ্ছে এইটা, খুব ভালো করে বোঝার চেষ্টা কর, ঠিক আছে? গৌতম লিখেছে বাউন্ডেড। হ্যাঁ রে বাবা, বাউন্ডেড। লোয়ার বাউন্ড আপার বাউন্ড পেয়ে গেছি, তো বাউন্ডেড হবে না আর কি হবে? অবশ্যই বাউন্ডেড। আবার সুপ্রিমাম ইনফিমাম পেয়ে গেছি, তো বাউন্ডেড তো হবেই। আচ্ছা, এবারে দেখ ভালো করে বাবা, এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নে। এইটা এই ফার্স্ট সেমিস্টারে, সরি ফার্স্ট সেমিস্টার না বাবা, তোরা থার্ড সেমিস্টার। হ্যাঁ, না এটা ফার্স্ট সেমিস্টারেও আছে, ঠিক আছে? এটা ফার্স্ট সেমিস্টারেরও পড়িয়েছি, ঠিক আছে? তোদের নয়, তোদের ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, বিশ্বভারতীতে এইটা ফার্স্ট সেমিস্টার। শান্তিনিকেতন যে বিশ্বভারতী আছে না, তো ওদের রিয়েল অ্যানালিসিস ফার্স্ট সেমিস্টারে আছে, ঠিক আছে? তোদের ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছি। দেখ মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম আছে তো, ঠিক আছে? ওই জন্য মাঝে মধ্যে না মানে এতগুলো ইউনিভার্সিটি পড়ানো হয়ে যাচ্ছে, বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তো মানে সবসময় মনে রাখতে পারছি না যে এটা কোন সেমিস্টারে আছে তোদের, ঠিক আছে? হ্যাঁ, তো এটা বিশ্বভারতীতে ওদের অ্যানালিসিস ফার্স্ট সেমিস্টারেই আছে। আচ্ছা দেখ এবারে কি বলছে, সুপ্রিমাম বা এলইউবি কখন এক্সিস্ট করবে, ঠিক আছে? একদম একটা সেটের সুপ্রিমাম কখন এক্সিস্ট করবে, ঠিক আছে? জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমি এক্সাম্পলটা এখানে একটু দিয়ে দিই। যদি আমি তোকে বলি ধর জেড সেট অফ ইন্টিজার, তাহলে সেট অফ ইন্টিজার যদি হয় তাহলে দেখ ডট ডট করে চলছে, -2 -1 0 1 2 ডট ডট করে চলছে। আমি যদি এই সেটটার কথা ভাবি, এর না আছে আপার বাউন্ড, না আছে লোয়ার বাউন্ড, তাহলে এর আপার বাউন্ডও নেই, লোয়ার বাউন্ডও নেই। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি না থাকে, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম নিশ্চয়ই থাকবে না। যদি আপার বাউন্ড থাকতো, আমি খুঁজে বেড়াতাম আপার বাউন্ডগুলোর মধ্যে কে ছোট, তাহলে সুপ্রিমাম। যদি লোয়ার বাউন্ড থাকতো, তাহলে আমি খোঁজার চেষ্টা করতাম লোয়ার বাউন্ডগুলোর মধ্যে কে বড়। যদি না থাকে তুই কোথা থেকে পাবি? তাহলে এই সেটটার সুপ্রিমাম ইনফিমাম নেই। আবার তুই যে একটু আগে ধর এবার একটা সেট এভাবে তুই নিলি, সেই সমস্ত রিয়েল নাম্বার 1 < x < 3, এই সেটটা নিলাম। এটা দেখেই আমরা বুঝতে পারছি এই সেটের সুপ্রিমাম হচ্ছে 3 আর এই সেটের ইনফিমাম হচ্ছে 1, এবং এটা অবশ্যই লোয়ার বাউন্ড আপার বাউন্ড, এবং 3 আর 1, কেননা এই সেটের সমস্ত এলিমেন্ট দিস। এখন কোশ্চেন হচ্ছে এটা সহজে বুঝছি কিভাবে, এটা চেক করা হয় কি করে, যে এই যে সুপ্রিমাম আছে কি নেই, এটা আমরা চেক করব কি করে, সেটা বুঝবো কি করে যে কোন সেটের সুপ্রিমাম আছে আর কোন সেটের সুপ্রিমাম নেই, সেটা বুঝবো কি করে, ম্যাথামেটিক্যালি বুঝবো কি করে, সেইটা হচ্ছে দিস। দেখ কি বলছে, ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, এস কে নট ইকুয়াল টু 5 হতে হবে, নন এমটি সেট হতে হবে। যে সেটের সুপ্রিমাম বের করতে হবে সেই সেটটা নন এমটি হতে হবে। সেকেন্ড কন্ডিশন আর এর সাবসেট হতে হবে, এবং সেটাকে কি হতে হবে, আর এর সাবসেট হতে হবে। থার্ড কন্ডিশন বাউন্ডেড অ্যাভাব বা আপার বাউন্ড থাকতে হবে, যে কথাটা আমি একটু আগে বললাম। এই সেটটার সুপ্রিমাম আছে কেন, বিকজ এর আপার বাউন্ড আছে, তাই আমি ভাবনা চিন্তা করছি। এই সেটটার সুপ্রিমাম নেই কেন, কারণ এর আপার বাউন্ড নেই। তার মানে সুপ্রিমাম এক্সিস্ট করতে গেলে তার আপার বাউন্ড থাকতে হবে, মানে বাউন্ডেড অ্যাভাব হতে হবে। ক্যাপিটাল এস ইজ বাউন্ডেড অ্যাভাব, বাউন্ডেড অ্যাভাব। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোনো একটা সেটের জন্য, তারপরে আমরা ভাবনা চিন্তা করব ওই সেটের সুপ্রিমাম আছে কি নেই। আগে আমরা এটা দেখব যে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে ওই সেটের সুপ্রিমাম আছে, ঠিক আছে? তারপরে আমরা চেক করব, সেটা পরের কথা। তাহলে কোনো একটা সেটের সুপ্রিমাম থাকতে গেলে তিনটে কন্ডিশন আগে মাথার মধ্যে নিয়ে নে, যে এই তিনটে জিনিস আগে আমরা চেক করব। যদি দেখি ওই সেটটা নন এমটি হচ্ছে, ওই সেটটা আর এর সাবসেট হচ্ছে, এবং সেটটা বাউন্ডেড অ্যাভাব হচ্ছে, যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমি বলবো
ওই সেটটার সুপ্রিমাম আছে, সুপ এস এক্সিস্ট, সুপ এস এক্সিস্ট, তাহলে ওই সেটের সুপ্রিমাম আছে। ওকে, বুঝলাম। এবার যখনই আমি বললাম যে ওই সেটের সুপ্রিমাম আছে, তার মানে সেটা একটা রিয়েল নাম্বার। ধর আমি ক্যাপিটাল এম ধরলাম ওই সেটের সুপ্রিমাম, এমটা হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করেছি। আমি কি বলেছি রে বাবা, যে সুপ্রিমাম কি হয়, অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার হয়। আমি একবারও বলিনি সুপ্রিমাম সেটের এলিমেন্ট হতে হবে, এরকম কথা আমি বলিনি, ঠিক আছে। তাহলে এই যে এমটা কি হচ্ছে না, অবশ্যই একটা রিয়েল নাম্বার। তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করলো, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো, সুপ্রিমাম এক্সিস্ট করেছে। তাহলে ক্যাপিটাল এম হচ্ছে ওই সেটের সুপ্রিমাম ধরে নিলাম। সুপ্রিমাম এক্সিস্ট করেছে বুঝলাম, তার মানে কি এর অনেকগুলো আপার বাউন্ড আছে। এবার আপার বাউন্ডগুলোর মধ্যে কোনটা ওর সুপ্রিমাম হবে সেটা বুঝবো কি করে, সেটা দেখ। তাহলে এম হচ্ছে এই সেটের সুপ্রিমাম ধরে নিলাম। এবার এম ওই সেটের সুপ্রিমাম হবে, তার জন্য দুটো কন্ডিশন, যে দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে থাকে তাহলে এমটাই ওই সেটের সুপ্রিমাম হবে। ফার্স্ট কন্ডিশন কি না, ওই সেটের সমস্ত এলিমেন্ট এম এর থেকে ছোট হতে হবে বা ইকুয়াল হতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে এক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু এস। এস থেকে তুমি যে কোনো এলিমেন্ট তোলো, সেটা কি হতে হবে, এম এর থেকে ছোট হতে হবে। বা এই নোটেশনও ইউজ করতে পারিস, কোনো অসুবিধা নেই, এটা লিখতে পারিস, অথবা এই নোটেশনটাও ইউজ করতে পারিস। তুমি এস থেকে যে কোনো এলিমেন্ট তোলো, সেটা এম এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে। আইদার এইটা লিখবি অথবা এটা লিখবি, তো আমার মতে এইটা বেটার এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো একটা এলিমেন্ট তোলো না কেন এস থেকে, সেটা কি হতে হবে, এম এর থেকে ছোট হতে হবে। সেকেন্ড কন্ডিশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেখবি সব জায়গায় কাজে লাগবে, সেকেন্ড কন্ডিশন। ব্যাপারটাকে একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা কর। ধর এস হচ্ছে এটা একটা সেট, ঠিক আছে। এস সেটের এলিমেন্ট, এস যে সেটটা, ধর এটার মধ্যে ঢুকে সব বসে আছে, এখানে ঢুকে বসে আছে, ওকে। এইটাকে এখানে যে রিয়েল নাম্বার, যেটাকে আমি ক্যাপিটাল এম নিলাম, ওকে। ব্যাপারটা একটু ইমাজিন করার চেষ্টা কর, আর ব্যাপারটাকে ভাব একটু। ইপসাইলন হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, অলওয়েজ যতদিন তোর রিয়েল অ্যানালিসিসের সঙ্গে সম্পর্ক থাকবে ততদিন এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে। ইপসাইলন হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার, বাট সো স্মল, খুব ছোট্ট। ইপসাইলন হচ্ছে একটা পজিটিভ রিয়েল নম্বর, বাট সো স্মল, খুব ছোট্ট। মানে তুমি ইপসাইলনের ভ্যালুটা এমন ভাবতে পারো, জিরোর পরে এতগুলো জিরো, তারপরে 1 একটা নাম্বার, এভাবে নিলাম। তোমার যদি পছন্দ না হয় আরও পয়েন্টের পরে কয়েকটা জিরো বসিয়ে নিতে পারো, ঠিক আছে, দিয়ে 1 লিখতে পারো। তাহলে ইপসাইলন হচ্ছে অলওয়েজ পজিটিভ নাম্বার, বাট সো স্মল, খুব ছোট্ট একটা নাম্বার। ক্লিয়ার? এমন একটা নাম্বার আমি বড় করে আঁকছি, অত ছোট আঁকলে তো বোঝাতে পারবো না। এবারে যদি এম থেকে ইপসাইলন বিয়োগ করিস, তাহলে একটা নাম্বার থেকে একটা পজিটিভ নাম্বার যদি বিয়োগ করিস, এই এম থেকে যদি ইপসাইলন বিয়োগ করিস, তাহলে সেটা কোথায় থাকবে, এখানে থাকবে, এম মাইনাস ইপসাইলন, ওকে, বিয়োগ করলে। এইবারে যদি এখানে কোনো একটা, এই যে জায়গাটা কোথায় রয়েছে, এস সেটের মধ্যে রয়েছে, এই যে এই এস সেটটা কি টোটালটা, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম থেকে যদি ইপসাইলন বিয়োগ করিস এরকম একটা পজিশন রয়েছে। এর মধ্যে এই পজিশনটার মধ্যে দেখ এসের এলিমেন্টগুলো আছে না, এসের এলিমেন্ট যদি আমি এত বড় নিয়ে থাকি, এসের এলিমেন্টগুলো রয়েছে, ঠিক আছে। ছবিটা যেটা বলেছি আশা করি বুঝেছিস। তাহলে এবার আমি লিখছি, দেখ, ফর অল ইপসাইলন গ্রেটার 0, তুমি যে কোনো ইপসাইলন গ্রেটার 0 নাও, তার জন্য তুমি যদি একটা এলিমেন্ট ওয়াই খুঁজে পাও, কার মধ্যে, এসের মধ্যে, ফর অল ইপসাইলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট ওয়াই, যদি
দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট ওয়াই যদি আমরা খুঁজে পাই এসের মধ্যে সাজ দ্যাট, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, সাজ দ্যাট এম মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম, তাহলেই আমরা কি বলবো, এমটাকে ওই সেটের সুপ্রিমাম। তাহলে এই কথাটার মানে কি, মানেটা হচ্ছে এম থেকে তুমি খুব ছোট্ট একটা নাম্বার যদি বিয়োগ করে দাও, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা এর মধ্যে কি হচ্ছে, এস সেটের এলিমেন্ট ঢুকে বসে আছে। তার মানে এমটাই কি হচ্ছে, ওই সেটের লাস্ট এলিমেন্ট। একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমি কি বলতে চাইছি। এই এম হচ্ছে এই সেটের লাস্ট এলিমেন্ট, এমন নয় যে ওটা সেটের এলিমেন্ট হতে হবে, ঠিক আছে? আমি জাস্ট তোদের বোঝানোর জন্য বলছি, কেননা আমি একটু আগে বলেছি যে সুপ্রিমাম আর ইনফিমাম সেটের ভিতরেও থাকতে পারে, বাইরে থাকতে পারে। আমি জাস্ট তোরা মানে ইমাজিন করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তার জন্য বললাম। এই এক্সাম্পলটা নিয়ে বলছি, তার সুবিধা হবে তোরে। ধর এইটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, তাহলে 3 থেকে এই যে এস সেটটা দেখতে পাচ্ছিস, এই এস সেটের এলিমেন্ট বলছে 1 আর 3 এর মধ্যে এর ভিতরে যত রিয়েল নাম্বার সবাই। এবার একটু ব্যাপারটা ইমাজিন করতে রে বাবা, 3 থেকে একটু পিছিয়ে আয়, 3 থেকে একটু পিছিয়ে আয়, যখনই একটু পিছিয়ে আসবি জাস্ট এখানে ধর এলি, এই জায়গাটাতে তখন ওই দেখ এস সেটের এলিমেন্ট ঢুকে বসে আছে। এবার তুই বলবি স্যার আমি এতটা পেছাবো না, আরও একটু কাছাকাছি থাকবো। থাক না রে বাবা, এখানে থাক। ওই ইপসালনের ভ্যালুর উপর ডিপেন্ড করছে। ইপসালন যত ছোট নিবি তুই এম এর তত কাছে থাকবি, ইপসালন যত বড় নিবি এম থেকে দূরে আসবি, সিম্পল লজিক। তাহলে কেউ ধর এখানে এলো, এম মাইনাস ইপসালন এমন নিল যাতে এখানে এলো, তাহলেও দেখ এই পজিশনটাতে দেখ তোর কি হচ্ছে না, ওই এস সেটের এলিমেন্ট রয়েছে, এস সেটের এলিমেন্ট রয়েছে। তুই যত ছোট ইপসালন নে না কেন, 3 থেকে বিয়োগ করে যে জায়গাটা পাবি দেখবি দুটোর ভিতরে এস সেটের এলিমেন্ট রয়েছে। কারণ কি, এই জায়গাটা তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, গাদাগাদি তুই দুটো এলিমেন্টের মধ্যে ডিফারেন্স করতে পারবি না। এটাও পরে পড়াবো, ডেনসিটি প্রপার্টি আছে এই চ্যাপ্টারেই রয়েছে, ডেনসিটি প্রপার্টি বলা হয়, সেটা পরের দিকে পড়াবো, ঠিক আছে? তাহলে তুই 3 থেকে যত ছোট একটা পজিটিভ নাম্বার বিয়োগ করে এগিয়ে আয়, দেখবি ওই দুটোর মাঝখানে দেখবি ওই সেটের এলিমেন্ট ঢুকে বসে আছে। এই জন্যই 3টা হচ্ছে ওই সেটের সুপ্রিমাম। কিন্তু তুই 4 যদি নিস, ব্যাপারটা ভালো করে বোঝ, 4 কোথায় রয়েছে, এখানে। 4 তো একটা আপার বাউন্ড, কিন্তু 4 থেকে তুই একটু এগিয়ে আয়, এখানে এটা ধর 4 মাইনাস ইপসাইলন, এই জায়গাটা কি এস সেটের এলিমেন্ট আছে? নেই বাবা, নেই। এস সেটের এলিমেন্ট তো সব এখানে রয়েছে, এখানে কি এস সেটের কোনো এলিমেন্ট আছে? নেই। এই জন্য 4 ওর সুপ্রিমাম হতে পারে না, ঠিক আছে? কেন 4 সুপ্রিমাম হলো না বুঝলি, আর কেন 3 সুপ্রিমাম হলো সেটাও বুঝলি। রিপ্লাই কর রে বাবা ব্যাপারটা, তারপর আবারও বলছি, একটু রিপ্লাই কর রে বাবা সবাই, যে কেন 3টাকে আমি সুপ্রিমাম বললাম আর কেন 4টাকে আমি সুপ্রিমাম বললাম না। একটু রিপ্লাই করে বাবা সবাই, বুঝেছিস? বা কারোর যদি কোথাও ডাউট থাকে বল। ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে রে বাবা, কোনো অসুবিধা নেই। কারোর যদি ডাউট থাকে আমাকে বলবি, ঠিক আছে? না, এটা কোনো কথা নয় বাবা। রিজু তুই বললি কি যে স্যার 4 তো সেটের এলিমেন্ট নয়, তাই ওটা সুপ্রিমাম হতে পারে না, এমনটা নয় রে বাবা। কেন নয় সেটাও বলছি। ধর তুই সেটটাকে এভাবে নিয়েছিলি, তুই সেটটাকে তো এভাবে ভাবতে পারিস, ওপেন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। আমি যদি সেটটাকে এভাবে নিই, রিজু একটা খুব সুন্দর কোশ্চেন করেছে। রিজু বলছে যে স্যার 4 তো সেটের মধ্যে নেই, তাহলে ওটা সুপ্রিমাম হতে পারে না। এমনটা বলা যায় না। আমি কি বলেছি সুপ্রিমাম সবসময় সেটের মধ্যে থাকতে হবে? নাও থাকতে পারে। ধর এই সেটটাকে আমি এভাবে নিলাম, এবারে ব্যাপারটা কি হবে? এইবারে এখানে এই সেটটা যেটা দেখলি 1 আর 3 এর ভিতরে সমস্ত এলিমেন্ট, 1 আর 3 নয়।
এখানে আমি 1 থেকে 3 পর্যন্ত বলেছি ইকুয়াল টু রয়েছে, এটাকে বলে ক্লোজড ইন্টারভাল, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। তাহলে 1 আর 3-এর ভিতরে 1 ইনক্লুড নয়, তার মানে 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত সমস্ত নাম্বার। এবার এই সেটের যদি তুই সুপ্রিমাম বের করতে চাস সেটাও কি হবে? 3ই হবে। কেন 3 হবে একটু ইমাজিন কর। ধর এইটা হচ্ছে 3, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 3-এর আগে পর্যন্ত, ঠিক আছে? এই নাম্বারটা ধর 3 আর জাস্ট 3-এর আগে হচ্ছে এই পর্যন্ত এই সেটের এলিমেন্ট। এইবারে তুই যখনই 3 থেকে 3 মাইনাস ইপসাইলন করে দিবি, 3 মাইনাস ইপসাইলন, তুই সে যত ছোট ইপসাইলন নে না কেন 3 মাইনাস ইপসাইলন যদি করে দিস তাহলে সেটা কি হবে? 3 থেকে একটু এগিয়ে আসবে। এই জায়গাটাতে কি হচ্ছে দেখ, ওই সেটের এলিমেন্ট আছে। কারণ এই যে সেটটা দেখতে পাচ্ছিস এই সেটের এলিমেন্ট কি টোটাল এই জায়গাগুলোতে গাদাগাদি করে রয়েছে। তা তুই যদি 3 থেকে একটু পিছিয়ে আসিস তাহলে কি হচ্ছে, ওই সেটের এলিমেন্ট ঝুঁকে বসে আছে, একটা করে এলিমেন্ট পেয়েই যাবি অন্তত, সে তুই যত ছোট নে না কেন। তুই এখানে না নিয়ে তোর মনে হলো এখানে নিলি, তো 3 মাইনাস ইপসাইলন এখানে নে, 3 মাইনাস ইপসাইলন। তাহলেও দেখ এই যে পজিশনটা দেখতে পাচ্ছিস এই জায়গাটাতে দেখ তোর কি হচ্ছে, এই সেটের এলিমেন্ট ঢুকে বসে আছে। তাহলে 3টা কি হয়ে গেল? ওই সেটের সুপ্রিমাম। তাহলে ওই সেটের সুপ্রিমাম, তাহলে সেটের এলিমেন্ট নয় তার জন্য ওটা সুপ্রিমাম নয়, এই কথাটা ভুল। এখানেও তো 3 তো ওই সেটের এলিমেন্ট নয়, বাট এই সেটের সুপ্রিমাম কি 3। এখানে কি 3 হচ্ছে ওই সেটের এলিমেন্ট, ওটাই সুপ্রিমাম। এবারে বুঝেছিস যে আমি কি বলতে চাইলাম? রিজু রিপ্লাই কর রে বাবা, এবার বুঝেছিস? ওকে ঠিক আছে, চলো। আচ্ছা তাহলে একটু ব্যাপারটা বলে দিই। দেখ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝালাম, ছবি এঁকে বোঝালাম যে কি ব্যাপারটা হচ্ছে। তাহলে কোনো একটা সেটের সুপ্রিমাম এক্সিস্ট করছে কিনা চেক করবে কি করে? ফার্স্ট তাহলে দেখ এখানে কি ব্যাপারটা হচ্ছে, কোনো একটা সেটের সুপ্রিমাম এক্সিস্ট করতে গেলে কি বলেছি, ফার্স্ট কন্ডিশন এসকে নন এমটি হতে হবে ওই সেটের, আর এর সাবসেট হতে হবে, বাউন্ডেড অ্যাভাব হতে হবে। 3টে কন্ডিশন স্যাটিসফাই করলো, তারপরে বলবো যখনই 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে ওই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করলো। যখনই ওই সেটের সুপ্রিমাম এক্সিস্ট করলো সেটাকে আমি ক্যাপিটাল এম ধরে নিলাম যে হ্যাঁ ওই সেটের সুপ্রিমাম ক্যাপিটাল এম। যদি ওই সেটের সুপ্রিমাম ক্যাপিটাল এম হয়ে থাকে তাহলে অবশ্যই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, যে ওই সেটের সমস্ত এলিমেন্ট কি হবে, ফর অল এক্স বিলংস টু এস ওই সেটের সমস্ত এলিমেন্ট এম এর থেকে ছোট হবে। দেখ তো রে বাবা, এই সেটের সমস্ত এলিমেন্ট দেখ 3-এর থেকে ছোট, এইটা তো 3-এর থেকে ছোট ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন তো একটু আগে দেখিয়েছি। ঠিক সেমভাবে এই সেটের সমস্ত এলিমেন্ট দেখ কার থেকে ছোট, এই যে 3-এর থেকে ছোট, ঠিক আছে। আর সেকেন্ড কন্ডিশনটা দিয়ে 3 মাইনাস ইপসাইলন ওটা তো দেখিয়েছি এক্ষুনি। তাহলে নেক্সট যেটা বলার যে সুপ্রিমাম হতে গেলে সুপ্রিমাম হবে কখন, যদি ওই সেটের সমস্ত এলিমেন্ট এম এর থেকে ছোট হয়, 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যে কোনো ইপসাইলন গ্রেটার 0 নাও, ফর অল ইপসাইলন গ্রেটার 0, যে কোনো ইপসাইলন গ্রেটার 0 নাও, তার জন্য কি হবে, এস এর মধ্যে তুমি একটা এলিমেন্ট পাবে ওয়াই, যেটা কোথায় থাকবে না এম মাইনাস ইপসাইলন লেস দ্যান ওয়াই লেস ইকুয়ালস টু এম, এটা হবে। ওকে, এটা হতে বাধ্য। আচ্ছা, লেস ইকুয়ালস টু এই কথাটার মানে কি আগেও বলেছি, দুটো একসাথে নয়, আইদার লেস অর ইকুয়াল, ঠিক আছে। লেস ইকুয়ালস টু আইদার ছোট হবে অথবা ইকুয়াল হবে, দুটো একসাথে নয়। ওকে, তাহলে এই জিনিসটা আমাকে পুরো মনে রাখতে হবে যে একটা সেটের সুপ্রিমাম এক্সিস্ট করছে, এই জিনিসটাকে আমি চেক করব কি করে, ফার্স্ট এটাকে দেখব, তারপরে এই দুটো কন্ডিশন দিয়ে চেক করব যে ওই সেটের সুপ্রিমাম কি হবে। ওকে, ঠিক সেম কাজটাই করব ইনফিমামের জন্য, সেম কাজ একটু অন্যরকমভাবে। দেখে নে রে বাবা, দেখ ওই জিনিসটাই লিখেছি, ইনফিমামের জন্য আলাদা কিছু নয়। ইনফিমামের জন্য কি,
ফার্স্ট কন্ডিশন কি বলেছি, নট ইকুয়াল টু ফাই হতে হবে, এসকে কি হতে হবে, আর এর সাবসেট হতে হবে। সুপ্রিমামের জন্য কি বলেছিলাম, বাউন্ডেড অ্যাভাব হতে হবে, মানে তার আপার বাউন্ড থাকতে হবে। ইনফিমামের জন্য কি বলবো, বাউন্ডেড বিলো হতে হবে, তার মানে তার লোয়ার বাউন্ড থাকতে হবে। দেখ এস ইজ বাউন্ডেড বিলো, তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে যখনই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো, তার মানে এই সেটের ইনফিমাম এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এই যে ইনফিমাম এস এক্সিস্ট করেছে, যখনই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো এই সেটের ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে ইনফিমাম এক্সিস্ট করলো, যখনই তোমার ইনফিমাম এক্সিস্ট করলো সেটাকে তুমি ধরে নিলে এম ইকুয়াল টু ইনফিমাম এস, এবং এমটা কি হবে না একটা রিয়েল নাম্বার হয়ে থাকবে, এবং এমটা ওই সেটের ইনফিমাম হবে কখন না যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি হবে না, আগেরটাতে কি বলেছিলাম, সুপ্রিমাম হতে গেলে ওই সেটের সমস্ত এলিমেন্ট সুপ্রিমামের থেকে ছোট হয়। ইনফিমামে কি বলবো, ওই সেটের সমস্ত এলিমেন্ট ইনফিমামের থেকে বড় হয়, সেটাই লিখেছি। এক্স বিলংস টু এস, বা তুমি এভাবে লিখতে পারো এম লেস ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, যে তুমি ওই সেটের যে কোনো এলিমেন্ট তোলো সে কার থেকে বড় না এম এর থেকে বড়। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন, তাহলে কার থেকে বড়, এম এর থেকে বড়। সেকেন্ড কন্ডিশনটা কিভাবে হবে না এভাবে, কিভাবে মনে রাখবি দেখ, তাহলে ধর এই হচ্ছে আমার সেটটা, এইটা ইনফিমাম হবে কখন, এবারে ইপসালন হচ্ছে একটা গ্রেটার জিরো পজিটিভ রিয়েল নাম্বার সো স্মল, তাহলে এবার এম প্লাস ইপসালন, এম যদি এটা হয় এম প্লাস ইপসালন কোথায় যাবে, রাইটে যাবে, তাহলে এটা কি হয়ে গেল এম প্লাস ইপসালন। তাহলে এম প্লাস ইপসালন যদি হয় তাহলে এখানে কি হচ্ছে, এইটাই তো গোটাটা সেট, এখানে হচ্ছে ওয়াই এলিমেন্টটা রয়েছে এই সেটের এলিমেন্ট। তাহলে এবারে কন্ডিশনটা কি হবে না এম লেস ইকুয়ালস টু ওয়াই লেস দ্যান এম প্লাস ইপসালন। আগেরটা লেফটে এসছিল তাই আমি মাইনাস করেছিলাম, এই যে দিস এখানে ওই জন্য মাইনাস করেছিলাম এম মাইনাস ইপসালন, এখানে কি হচ্ছে রাইটে যাচ্ছে এম প্লাস ইপসালন। ক্লিয়ার, তাহলে ইনফিমাম হতে গেলে কি হতে হবে, ফর অল ইপসালন গ্রেটার জিরো দেয়ার এক্সিস্ট একটা ওয়াই পাবো, কার মধ্যে না দিস এই রিজিয়ানের মধ্যে। যদি এমনটা হয়, যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি কি বলবো, স্মল এমটাকে ওই সেটের ইনফিমাম বলে থাকবো। ঠিক আছে, ঠিক সেম যেটা সুপ্রিমামের জন্য বলেছিস তার জাস্ট উল্টোটা করেছি, দেখ বাবা আর কিছু না। ওকে বল ইনফিমামটা আর কিছু বলার আছে রে বাবা, বুঝেছিস? কারণ ওই একই এক্সাম্পল দিয়ে বলা যায় রে বাবা, নতুন কিছু না। এই ওয়ানকে নিয়ে ভাব না, ওয়ানের সঙ্গে তুই যদি কিছু একটা যোগ করিস এই ওয়ান প্লাস ইপসাইলন তখন এইটা আসবে এই সেটের জন্য, এটা তো ওয়ান প্লাস ইপসাইলন এখানে আসবে, তার তোরা দেখেই বুঝতে পারছিস দেখ এখানে ওই সেটের এলিমেন্ট রয়েছে, তার মানে কি হয়ে যাচ্ছে ওয়ানটা ওর ইনফিমাম হয়ে যাচ্ছে, একই জিনিস। ঠিক আছে, ইনফিমাম হয়ে যাচ্ছে, ওই জন্য আর আমি এক্সাম্পল নিয়ে দেখালাম না, যেহেতু একটু আগে আমি বলেছি। আচ্ছা এবারে সবাই একটু রিপ্লাই কর যে যত টাকা হলো ঠিকঠাক বুঝেছিস, কারোর কি কোথাও ডাউট আছে থাকলে বলে ফেল, জলদি জলদি বাবা সবাই একটু রিপ্লাই কর, যত টাকা হয়েছে আজকের বুঝেছিস, যদি কারোর কোনো ডাউট থেকে থাকে আমাকে বলে ফেল। ওকে, তাহলে কারোর কোনো ডাউট নেই, সবাই মোটামুটি বুঝেছিস, হ্যাঁ সব বুঝেছিস। ওকে একদম বাবা কোনো জিনিস মানে বাকি থাকবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম যা আছে সব ধরে ধরে প্রত্যেকটা জিনিস বোঝাবো, প্রত্যেকটা জিনিস কিছু বাদ থাকবে না, বোঝানোর দায়িত্ব আমার। তোরা শুধু আমার কথা মতো একটু পড়াশোনাটা করে যা রে বাবা, পড়াশোনাটা করে যা তাহলেই হবে। প্রথম থেকে যা আছে অ্যানালিসিসের ঠিক মতো বোঝানোর দায়িত্ব আমার, তোরা শুধু পড়াশোনাটা করে যা তাহলেই হবে। ওকে তাহলে কারোর কোনো ডাউট নেই, ঠিক আছে।